করিম চাচার দোকানে বসে চা খাচ্ছিলাম আমি আর সবুজ। তখন কোথা থেকে যেন শ্রাবন্তী আপু এসে হাজির, সাথে তার ছোট ভাইও আছে। এই, তুই আমার ছোট ভাইকে চড় দিয়েছিস কেন? আমি অন্যদিকে ঘুরে খুব মনোযোগ দিয়ে চা খাচ্ছি। এমন একটা ভাব ধরেছি যেন চা নয় অমৃত খাচ্ছি, কিন্তু অরিজিনালে চা খুব বাজে হয়েছে। আপু শুধু যাক, তারপরে এই করিম চাচার খবর আছে। কে রে, কথা কানে যায় না তোর? এই সবুজ, কতক্ষণ ধরে আপু ডাকতেছে, শুনিস না কেন তুই? আমি তোকে বলতেছি কথাটা। ও আপু, তুমি আমার সাথে কথা বলার জন্য এত দূর আসলে? আগে বললে তোমাদের বাসায় গিয়ে দেখা করে আসতাম আমি। কি ভদ্রলোক রে! এমন ভাব দেখাইতেছে যেন এলাকায় ওর মতো কেউ আর নেই। আমি তো ভদ্রই, বিশ্বাস না হলে এই মুরব্বিকে জিজ্ঞাসা করো। পাশে বসে থাকা এক মুরব্বিকে দেখিয়ে দিয়ে বললাম। এর মতো ফাজিল ছেলে একটাও দেখিনি। সেদিন এই ছেলেকে দিলাম আমার ফোনের সেটিংয়ে সমস্যা হয়েছে ঠিক করতে, আর এই ছেলে কি যেন করে দিয়েছে। তারপর আমার মেয়েকে কল দিয়ে কথা বললাম। আমার মেয়ে বলল, বাবা তোমার কণ্ঠ ছোট মানুষের মতো কেন? নিশ্চয় তোমার কোনো অসুখ করেছে। বাকিটা বলার আগেই মুখ চেপে ধরলাম মুরব্বির। মানুষের ভালো করে দিতে নেই, দেখে তো বুইড়া, তাই ভাবলাম একটু কম বয়সী ছেলে করে দেই ভয়েস, তাহলে অনেক মেয়ে পড়াতে পারবে। এখন সব দোষ আমার। পাশে তাকিয়ে দেখি শ্রাবন্তী আপু হাসছে। আপু কি যেন বলতে এসেছিলে? তুমি বাসায় যাও, আমি দেখা করে আসবো বিকেলে। ক্যালেনি খাওয়ার মন নেই এই দোকানের সামনে, তাই বললাম। সেদিনও আমার ভাইকে মেরেছিলি। তোমাকে বাসায় ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু তোর আর খবর নাই। এখন বল আমার ভাইকে মেরেছিলি কেন? কি বলো, আমি একে মেরেছি? ও তোমার ভাই মানে আমারও ভাই। আমি কি আমার ভাইকে মারতে পারি বলো? আপু, আমাকে মেরেছে এই শয়তান রাকিব। দেখো এখনো লাল হয়ে আছে। গাল দেখিয়ে দিয়ে বলল। এ যা দুষ্টু, আমি তোকে তোর গালে সকালে রং মাখিয়ে দিলাম, তুইও আমাকে মাখিয়ে দিলি। আমরা কত সুন্দর রং মাখামাখি খেললাম, ভুলে গেলি? ফাইজলামি করিস এগুলো রং? এই, বল তো, কেন মেরেছে তোকে? আমি এদিক দিয়ে খেলতেছিলাম, আমাকে দুলাভাই বলতে বলে এই রাকিব না বলার কারণে। এই যা, এই সারা সব বলে দিল। না, এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। আপু, আব্বু আমাকে কল দিয়েছে, আমি গেলাম, এসে সব শুনবো। দিলাম একটা দৌড়। এই, দাঁড়া তুই, তোর ফাইজলামি বের করতেছি আমি। থাম বলতেছি। আমার পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে। আমাকে কি তুমি ধরতে পারবে? সব সময় দৌড়ে ফার্স্ট হয়েছে আমি, শুধু স্কুলের কোনো খেলায় অংশগ্রহণ করিনি। মেয়েরা দেখবে আমার খেলা, এই লজ্জায়। তোকে কখনো পাবো না হাতের কাছে, তখন বুঝবি শ্রাবন্তী কি জিনিস। শ্রাবন্তী আপু আমাকে না পেয়ে ফেরত গেল চলে। এই ছোট, দেখ তো, এই সবুজও ছিল নাকি ওর সাথে তখন? ছিল আপু, এই ছিল। একটা তো পালিয়ে গেল। সবুজ বাবা, তাড়াতাড়ি চায়ের বিলটা দাও তো। এনে বিল। 10 টাকা দিয়ে বলল। বাকি 10 টাকা রাকিবের। কে রাকিব? নামটা কোথায় যেন শুনেছি। মাথায় হাত দিয়ে ভাবতে ভাবতে বলল। আমি মনে করিয়ে দিতেছি। একটা লাঠি নিয়ে মারতে আসে। এই তো রাকিব এসেছে, ওকে কি করবেন করুন। হাত দিয়ে দেখিয়ে দিয়ে সামনে বলল। সবাই সামনে দেখতেছে, আর এই সুযোগে সবুজ দিল একটা দৌড়। দূর থেকে আমি দেখে মনে মনে বললাম, এই না হলে আমার বন্ধু। আর সময় নষ্ট না করে বাসায় চলে আসলাম। হ্যাঁ, একটা কথা আপনাদের বলে দেই, আমি যে অনেক স্মার্ট একটা ছেলে, সেটা কিন্তু বাসার কেউ জানে না। বিকেলে গেলাম মাঠে, দেখি সবাই ফুটবল খেলতেছে। এই, আমিও খেলবো রে। এত দেরিতে মাঠে আসলে যে? আজকের মতো মাফ। এরপর থেকে দেরিতে আসলে বসে বসে খেলা দেখতে হবে শুধু। ভালো খেলোয়াড়রা একটু দেরিতেই আসে, সেটাও জানিস না? জানবি কী হবে, তুই তো মাত্র 10 পাস। শালা আমি 10 পাস হলে তুই কি? তুইও 10 পাস। এই স্বামী, মুখ সামলে কথা বলিস। আমার কোনো বোন নাই, চাইলে আমি তোকে শালা বলতেই পারি। তবে রে, আমাকে কি ধরা এত সোজা? দৌড় দিলাম, মাঠে 2-3 পাক ঘোরালাম। যাক, খেলার আগে শরীরটা গরম করে নিলাম। আসলে বুদ্ধি না থাকলে বেঁচে থাকা মুশকিল। আমি পাশে গোলকিপার আছি। না, তোর এই গোলকিপার রাখা যাইব না। তুই খালি বল, সায়রা দাস। এই বেটা, 2004 সালে আমি হামাগুড়ি দিয়ে প্লাস্টিকের বল ধরতাম, যা এই যুগে একটা চলন্ত রকেটকে ধরার সমান। সন্ধ্যায় বাসায় গেলাম, বাসায় ঢুকেই পড়লাম আব্বুর সামনে। কোথায় গেছিলি? মাঠে খেলতে গিয়েছিলাম। পড়াশোনার কি খবর? সামনে পরীক্ষা, প্রাইভেট পড়তেছিস না কেন? আর বাসায়ও তো পড়তে দেখি না। পড়বো আব্বু, এই কথা বলে কোনো রকম নিজের রুমে আসলাম।
পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। আমাদের স্কুলের পাশেই কলেজ। আমি আর সবুজ স্কুলে যাচ্ছিলাম। রাস্তায় দেখলাম একটা মেয়েকে একটা ছেলে প্রপোজ করতেছে, তাই আমিও একটু হিরোগিরি দেখাতে গেলাম। এই ছেলে, এই তুই কাকে প্রপোজ করতেছিস? আমার প্রেমিকাকে তুই প্রপোজ করিস? দাঁড়া দেখাইতেছি মজা। ছেলেটা উল্টা ঘুরে দিল একটা দৌড়, আর এদিকে আমি আর সবুজ হাসতেছি। একটু পর মেয়েটা আমাদের দিকে ঘুরতেই সবুজ আর আমি দিলাম এক দৌড়। আপনারা ভাবতেছেন আমরা দৌড় দিলাম কেন? আসলে মেয়েটা ছিল শ্রাবন্তী আপু। স্কুল থেকে বাসায় গেলাম বিকেলে। বাসায় গিয়ে দেখি শ্রাবন্তী আপু আমাদের বাসায়। এই যা, আপু এখানে, তার মানে আমার কাছে খবর আছে। সকালে সব কিছু আম্মুকে বলে দিয়েছে। আমি দেখেও না দেখার ভান করে রুমে গেলাম। রাকিব, এই রাকিব, আম্মু ডাকলে? তোর আব্বু প্রাইভেট ঠিক করেছে তোর জন্য। শ্রাবন্তী তোকে প্রাইভেট পড়াবে বিকালে করে। আম্মু আমি তো প্রাইভেট ঠিক করেছি স্যারের কাছে। ডাহা মিথ্যে কথা। শ্রাবন্তী আপুর কাছে পড়লে পিঠের চামড়া তুলে নেবে। যা যা করি তার সাথে। বাসায় শ্রাবন্তী পড়াবে, আর স্যারের কাছে ঠিক করে থাকলে ওইখানেও পড়বি। বাসায় ঢুকতে ঢুকতে বলল, পড়ে গেলাম একটা চিপায়। চল পড়তে বসবি এখন। কিছু না বলে পড়ার টেবিলে গিয়ে বসলাম। আমি তোর প্রেমিকা, তাই না? দিল একটা মায়ের। তুমি কি প্রতিশোধ নিতে আমাকে প্রাইভেট পড়াতেছো? আঙ্কেল অনেক দিন থেকে বলতেছিল তোকে পড়ানোর জন্য। আমি না করে আসতেছিলাম, কারণ আমারও পরীক্ষার সামনে, তাই। কিন্তু তুই যে শুরু করেছিস, তাই তোকে টাইট দিতে আঙ্কেলকে বলে দিয়েছি পড়াবো। এটা কিন্তু ঠিক না আপু। আমি একটা ছোট ছেলে, আর এই ছোট ছেলেকে এভাবে মারতে নেই, বুঝলে? তোকে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কয়টা দিন সময় দে শুধু। কোনো রকম প্রাইভেট শেষ করলাম। অনেকটা সন্ধ্যা হয়েছে। রাকিব, শ্রাবন্তীকে বাড়িতে এগিয়ে দিয়ে আয়। একা একা যেতে দেওয়া যাবে না এই সন্ধ্যায়। এত বড় মেয়ে আর একা যেতে পারবে না? আমি আবার আসবো কিভাবে একলা? বেশি কথা বলিস না। রাত 10টা-11টার সময় বাসায় আসিস, মাঝে মাঝে বন্ধুদের বাসায় থেকে। আন্টি, রাকিবা তো রাত পর্যন্ত বাইরে থাকে। আর যদি সামনে এরকম কখনো হয় তাহলে আমাকে বলবেন অবশ্যই। বললে তাই কি হবে? ভয় পাই নাকি আমি এসবে? পরের দিন শামীম, আমি সবুজ স্কুলে যাচ্ছি, তখন একটা মেয়েকে দেখলাম রাস্তা দিয়ে যাইতেছে। কি যে সুন্দর দেখতে। এই সবুজ, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। আমারও একটা মেয়েকে পছন্দ হয়েছে। কি সুন্দর, আমারও পছন্দ হয়েছে। আমি তারপর দুজনের দিকে তাকিয়ে দেখি ওই শালারাও ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে। এই ওইটাকে আমি আগে পছন্দ করেছি, তাই ওটা আমার। তুই পছন্দ করলেই হলো, আমারও পছন্দ। তোরা পছন্দ নিয়ে ঝগড়া কর, আর ওইদিকে মেয়েটাকে প্রপোজ দিতে আসছে একটা ছেলে। আমরা এদিকে সিরিয়ালে আছি, আর ওইদিকে ওইটা কোন শালারে? চল আগে ওর 12টা বাজে দিয়ে আসি। তিনজন মিলে গেলাম, শালাকে সাইডে নিয়ে তিনজন তিনটে চড় দিয়ে ওখান থেকে পাঠিয়ে দিলাম। আমি আর সবুজ মেয়েটাকে ফলো করতে করতে গেলাম, যে দেখি মেয়েটা শ্রাবন্তী আপুর ক্লাসে ঢুকলো কলেজের। থেমে গেলি কেন? এটা কার ক্লাস দেখতো ভালো করে। ও আল্লাহ গো, এটা তো ওই ডাইনি শ্রাবন্তীর ক্লাস। ভাই ভাগ এখনই। আমি তো সেই কবেই ভেগেছি যখন দেখেছি। আমি দৌড়াতে পারতেছি না কেন? একটু আগে ডাইনি বললি কাকে? সবুজের শার্ট পেছন থেকে টেনে ধরে। আপু, আপনাকে তো বলি নাই, আমি অন্য একজনকে বলছি। ঠাস করে দিল এক থাপ্পড় সবুজের গালে। এবার বল কাকে বলেছিলি? তোমাকে বলছিলাম, ভুল হয়েছে আমার। আর যদি তোমাকে এই কলেজের আশেপাশে দেখি তাহলে খবর আছে। তোর জন্য আমি মার খাইলাম। ইস কি ব্যথা। আমি কি করলাম আবার? তুই তো মেয়েটার পিছন পিছন আমাকে নিয়ে আসলি, আর এসে বিকেলে শ্রাবন্তী আপু প্রাইভেট পড়াতে আসলো। আপু সুন্দর দেখতে মেয়েটা কি তোমাদের ক্লাসের? কেন কি? বই দেখতে দেখতে বলল। তাই বলি, সবুজ পছন্দ করেছো তো তাই। যে পছন্দ করেছে করেছে, তোকে যেন আর কখনো মেয়েদের আশেপাশে না দেখি। দেখলে কি হবে? আঙ্কেলকে বলে দেব। আর আঙ্কেল আমাকে বলেছে তোকে যদি কোনো মেয়ের সাথে দেখে তাহলে সাথে সাথে তাকে জানাতে। আব্বু এই কথা বলেছে? আমি বিশ্বাস করি না। ডাকবো আঙ্কেলকে? না থাক। কালকে কি পড়তে দিছিলাম বের কর। বিকেলের সময়টা হলো খেলাধুলার সময়। এই সময় পড়ায় মন বসবে কিভাবে? খেলাধুলো করিস তুই? মাঠে তো যেয়ে অন্যের খেলা নষ্ট করিস শুধু, আর ছোট ছেলেগুলোর বল ফাটিয়ে দিস। তুমি কি করে জানলে? আমার রুমের জানালা দিয়ে মাঠ দেখা যায়। ও, আসলে আমার শরীরে শক্তি একটু বেশি তো, তাই বল মারলেই ফেটে যায়।
ছোটোবেলায় আম্মু বেশি হরলিক্স খাওয়াইছিল, তাই এমন হয়েছে। আবার ফাইজলামি শুরু করলি? পড়া বের কর। কি যেন কালকে পড়ালে? কি পড়িয়েছি সেটাই ভুলে গেছিস? তাহলে কি যে তোর পড়া হয়েছে সেটা আমার জানা আছে। জানা থাকলে জিজ্ঞেস করো কেন? কি বাজে হাসি তোর। সেদিনের মতো প্রাইভেট শেষ করলাম, সন্ধ্যায় বসে আছি দোকানে। সবুজ কিছু একটা খেতে মন চাচ্ছে। কি? অনেক দিন হলো অন্যের গাছের ফল পেরে খাই না। সবাইকে ডাক দে, আজকে খাবো। সবুজ সবাইকে ডাক দিল। কোথায় যাবে আর কার বাড়িতে? আমার সাথে সাথে আয়, 5 মিনিট পর। বাড়িটা চেনা চেনা লাগে কেন আমার কাছে? আরে আমাদের এলাকার বাড়ি, চেনা লাগবে না তো কি অচেনা লাগবে? ঠিক বলেছিস। এই ভালো করে পড়বি, লিচু আম সব। সবকিছু নিয়ে চলে আসবো তখন বাড়ির লোক টের পেয়ে বেরিয়ে আসলো। সবুজকে কিছু না জানিয়ে আমি শামীম আরো দুজন মিলে পালিয়ে আসলাম। এদিকে সবুজ নিজের মতো করে লিচু পাড়ছে। যখন বুঝলো কেউ আসছে, গাছ থেকে নেমে পালাবে, তখন দেখলো তার বাবা ওইখানে দাঁড়িয়ে আছে। তুই এখানে? আমি আরো ভাবলাম চোর আসছে মনে হয়। এত রাতে এখানে কি করিস তুই? এটা আমাদের গাছ। এই রাকিবকে পাই আগে, তারপরে বুঝবে মজা। আমার বাড়ির গাছের ফল আমাকে দিয়ে চুরি করালো। এদিকে আমরা কিছু দূর আসার পর সবুজকে রেখে আসা উচিত হয়নি আমাদের, ওকে নিয়ে আসা লাগতো। এগুলো সব ফল তো সবুজের বাড়ির। তাড়াতাড়ি খেয়ে শেষ কর, নয়তো এসে সব নিয়ে যাবে। পরের দিন সকালে সবুজ একা একা স্কুলে যাচ্ছে। সবুজ, একা কেন তুই? ওই বান্দর কই? ওর কথা আমার সামনে বলবে না। কালকে রাতে আমাদের বাসার ফল চুরি করেছে। কি? ও নিজে চুরি করেছে? না, আমাকে দিয়ে চুরি করিয়েছে। মানে? সবুজ সব বলল। এই ছেলেটা কখনো মানুষ হবে না, বুঝে গেছি। এভাবে দেখতে দেখতে এসএসসি এক্সাম শেষ হয়ে গেল আমার। আম্মু অনেকদিন নানুদের বাসায় যায় না, এখন তো পরীক্ষা নেই, থেকে আসি। ঠিক আছে, তবে তোর মামার বাসায় যাবি না। তোর আব্বু শুনলে আমার সাথে রাগ করবে। আমাদের বাসা থেকে নানুদের বাসায় বেশি দূরে না, প্রায় কাছাকাছি। সেদিন বিকালেই চলে আসলাম, 4-5 দিন থাকলাম নানুদের বাসায়। এদিকে শ্রাবন্তী আপু আমাকে এই কয়দিন না দেখে আমাদের বাসায় চলে আসে। আন্টি কেমন আছেন? এই তো ভালো। এখন তো এমনিতেও আসো না। এক্সাম চলতেছে তাই, এইচএসসি এক্সাম। হো, আজকে এসেছো, খাওয়া দাওয়া করে যাবে একদম। না আন্টি, আরেকদিন। ফাজিলটাকে দেখতেছি না। রাকিবের কথা বলতেছো? ও তো আর নানুর বাড়িতে গেছে, আজকে 4 দিন। ও, তাই তো বলি, এই এলাকাটা তো শান্ত কেন কিছুদিন থেকে? রাকিব একটু দুষ্টুমি করে, তবে কোনো বেয়াদবি করলে আমাকে বলবে। আন্টি চিন্তা করবেন না, যারা দুষ্ট প্রকৃতির হয় তারা সাধারণত বেয়াদবি করে না। আন্টি, রাকিব ফোন নিয়ে গেছে ওইখানে? ওকে তো ফোন কিনে দেইনি, আমার ফোন নিয়ে গেছে। তাহলে আপনার নাম্বারটা দিন তো। এই যে। সন্ধ্যায় নানুর বাসায় উঠানে বসে বসে হিরো আলমের প্রিয়তমা গানটা শুনতেছিলাম। আহা কি কোকিল কণ্ঠ, প্রাণটা জুড়িয়ে যেতে লাগলো। কিন্তু আমার এই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। রিংটোন বেজে উঠল। হ্যালো। মেয়ের কণ্ঠ। আপনার বান্ধবীর ছেলে বলতেছি আমি, আম্মু বাসায় আছে, ফোনটা আমার কাছে। আমি তোর কোন আম্মুর বান্ধবী রে? সেটা আব্বুকে জিজ্ঞেস করতে হবে, আমি জিজ্ঞেস করে কল দিব আপনাকে। বুঝতে পেরেছি, এটা শ্রাবন্তী আপু। ফাইজলামি বাদ দিয়ে বাসায় কোন দিন আসবি সেটা বল। পরীক্ষা শেষ, এখন বাসায় গিয়ে কি করব? এদিকে কিছুদিন থেকে যাই। কালকে চলে আসবি বাসায়। আপু আমি কিছুই শুনতে পারতেছি না, নেটওয়ার্কের সমস্যা করতেছে। এখন রাখি তাহলে, দিলাম কল কেটে। পরীক্ষা শেষ, কিসের কি একটু চিল করব সময়টা, এর মাঝে ঝামেলা। কিছুক্ষণ পর আব্বুর ফোন থেকে কল আসলো। আব্বু বাসায় আসবি কালকে? কল কেটে দিয়ে শ্রাবন্তীর গোষ্ঠী উদ্ধার করে ফেললাম। পরের দিন সকালে বাসায় আসলাম, বিকেলে শ্রাবন্তী আপু এসে হাজির বাসায়। আপু তোমার সমস্যা কি, ঘন ঘন আমাদের বাসায় আসো কেন? আমি আন্টির কাছে আসি গল্প করতে, এতে তোর সমস্যা কোথায়? গল্প করতে আসে। রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম, তখন সামনে পড়লো শ্রাবন্তী আপুর ছোট ভাই। সেদিন তো খুব ভালো করে বাঁশ দিলি আমাকে, এখন তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? অমনি পালিয়ে গেল দৌড়ে। দৌড়ানোর আগে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তার ওড়না পিছন থেকে টান দিয়ে দিছে এক দৌড়। মেয়েটা ঘুরেই দেখে আমি পিছনে। বেয়াদব ছেলে, বাবা মা শিক্ষা দেয়নি তোকে? আসলে হয়েছে কি, ওই ছোট ছেলেটা টান দিয়ে দৌড় দিছে। আপনি ভুল বলতেছেন। নিজের দোষ ঢাকার জন্যে ছোট ছেলেটাকে এভাবে এখানে টেনে আনতেছেন কেন?
তারপর মেয়েটা চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে দেখি এখনও আপু আমাদের বাসায়। রাকিব, বিকেলে এক জায়গায় যেতে হবে। আমি রেডি হয়ে এখানে আসব, তারপর একসাথে যাব। আমি মেয়ে মানুষের সাথে কোথাও যেতে পারবো না। বিকেলে আসি আমি আগে, তারপর কে না যায় দেখা যাবে। বলেই চলে গেল। আম্মু, তোমার ছেলেকে বাসায় এসে এভাবে হুমকি দিয়ে যায়, তুমি কিছু বলো না? তুই যে বাদর, তাতে তোকে বাড়িতে এসে মার দেওয়া উচিত। আমি খুব ভালো একটা ছেলে, সেটা তুমি ভালো করে জানো। মনে মনে বললাম, আম্মু এসব জানলো কিভাবে? সব জানি আমি তুই কেমন, বাড়িতে এরকম আর বাড়ির বাহিরে অন্যরকম। বিকেলের রুমে লুঙ্গি পরে শুয়ে শুয়ে গান শুনতেছিলাম। ওই রাকিব, রেডি হ তাড়াতাড়ি। রুমে ঢুকতে ঢুকতে বলল, দাঁড়াও ওইখানে, এইদিকে আর আসিও না, আম্মুর ওইখানে যাও। কেন? আসলে কি হবে? আরে আমি লুঙ্গি পরে আছি, আর লুঙ্গি কোন অবস্থায় আছে আমি নিজেও জানি না। ও, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি নিচে আসছি। উপায় না পেয়ে রেডি হয়ে নিচে গেলাম। আপু রিক্সা ডাক দিয়ে উঠে পড়লো। কোথায় যাইতেছো? আপুর দিকে তাকিয়ে আপুর দিকে তাকাতেই চোখ আটকে গেল। আজকে আপু সুন্দর করে সেজে এসেছে, একদম পরীর মতো লাগতেছে। এভাবে কি দেখিস? আজকে আকাশটা মেঘলা, তাই দেখলাম। মেয়েদের সুন্দর বললে ভাব আরও বেড়ে যাবে। আকাশটা তোর চোখে পড়লো, আর আমি যে এত সুন্দর করে সেজেছি সেটা চোখে পড়েনি। কলার টেনে ধরে বলল আমাকে, তুমি কেমন সেটা তোমার বিএফ বলবে, আমি কেন শুধু অন্যের গার্লফ্রেন্ডের প্রশংসা করব? আমার বয়ফ্রেন্ড নাই, তাই তুই বলবি আমাকে কেমন লাগতেছে। তুমি দেখি জোর করে প্রশংসা করিয়ে নিবে দেখতেছি। দরকার হলে তাই বল এখন। তোমাকে একদম ডাইনিগুলোর মতো লাগতেছে। তোকে আমি আজকে কিল বসিয়ে দিল কিছুক্ষণ পর। আমাকে এই পার্কে নিয়ে আসলে কেন? আমি ভাবলাম হয়তো রেস্টুরেন্টে নিয়ে যাবে, কত কিছু খাবো। যাবো নিয়ে তোকে খাইতে, এখানে তোর ভালো লাগছে না? খাওয়াইতে নিয়ে গেলে তো খুব ভালো লাগতেছে এই জায়গা। অনেকক্ষণ ঘুরে তারপর রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেয়ে বাসায় আসলাম। পরের দিন সকালে বের হয়েছি বাড়ি থেকে, তখন সামনে পড়লো শ্রাবন্তী আপুর আব্বু। আঙ্কেল ভালো আছেন? এই তো বাবা ভালো, তুমি? আমিও ভালো। শ্রাবন্তী আপুর এইচএসসি এক্সাম কবে? এই তো সামনের মাসে। ও, পড়াশোনা একটু ভালো করে করতে বলবেন। সারাক্ষণ তো দেখি এই বান্ধবীর বাড়ি ওই বান্ধবীর বাড়ি ঘুরে বেড়ায়। কি রে মা, কি সব শুনতেছি সারাক্ষণ নাকি? আমি আঙ্কেলের কথা শুনে আমার পেছনে তাকিয়ে দেখি শ্রাবন্তী আপু আমার দিকে তাকিয়ে আছে। আঙ্কেল আমি আসি আজকে, বলেই দিলাম এক দৌড়। ওই শয়তান, কই যাস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। আমাকে কি পাগলে ধরেছে যে আমি দাঁড়ায় দাঁড়ায় মাইর খাই? 2 দিন পর। বন্ধু, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। গত 1 মাস যাবৎ পিছনে পিছনে ঘুরতেছি। প্রপোজ করেছিস? না, বলার সাহস পাইনি। শালা এখনো বলিস নাই? যা, আমি যে ওকে পছন্দ করি একটু বলে দে ওকে। এতে আমার লাভ কি? গুরুজন বলেছে অন্যের কাজ ফ্রিতে করে দিলেও বন্ধুদের কাজ কখনো ফ্রিতে করতে নেই। তুমি আমার বন্ধু না, শত্রু। যেটাই বলিস বল। সন্ধ্যায় খাওয়া দিব। ওকে, যাই হোক। তারপর মেয়েটাকে শামীমের কথা বললাম, মেয়েটা পরে জানাবে উত্তর বলেছে। তারপর বিকেলে মাঠে খেলাধুলা করে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে দেখি আব্বু আর আম্মু গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতেছে। কি হয়েছে? চিন্তায় মগ্ন কেন তোমরা? আজকাল তোমার ছেলে প্রেম করতেছে, বুঝেছো? আম্মুকে বলল। আমি আবার কোথায় প্রেম করলাম? একদম চুপ থাকবে তুই, একটাও কথা বলবি না। কালকেই ওর বিয়ে দিয়ে দেব। কি বলো এগুলো তুমি? ওর বয়স কত হয়েছে? বিয়ে দিয়ে রাখবো, মেয়েকে দেরিতে বাসায় নিয়ে আসবো। আব্বু এসব কি বলো তুমি? তুই আবার কথা বলিস, চুপচাপ থাকবি। পরের দিন আব্বু একটা পেপার এনে আমাকে বলল স্বাক্ষর করতে। এটা কিসের? এটা তোর বিয়ের রেজিস্ট্রি পেপার। কিন্তু মেয়েটাকে? তোর এত কিছু জানতে হবে না, শুধু এটা জেনে রাখ তোর বিয়ে হয়ে গেছে। কোনো মেয়ের দিকে তাকালেই এটা মনে করবি যে তোর বিয়ে হয়ে গেছে। কিছুটা জোর করে আমাকে স্বাক্ষর করিয়ে নিল। কিছুদিন পর রেজাল্ট দিল, মোটামুটি ভালো রেজাল্ট করেছি। আব্বু আমাকে বিভাগীয় শহরে কলেজে ভর্তি করিয়ে দিল আর হোস্টেল ঠিক করে দিল। বাবা ভালোভাবে থাকবি ওইখানে, একদম দুষ্টুমি করবি না। ভালো করে চলাফেরা করিস ওইখানে। আর শহরের মেয়েদের থেকে দূরে থাকবি, বান্ধবীও বানানো থেকে দূরে থাকবি। ওই ফোনটা তোর? তুমি দিতে গেলে কেন?
তোর যা, আমারও তো সেটাই। এখন যা, সন্ধ্যা হয়ে আসতেছে। আমার যা সেটা তোমার, এটার মানে বুঝলাম না। তোকে বুঝতে হবে না। তারপর আমি চলে আসলাম হোস্টেলে। কিছুদিন পর ফেসবুকে একটা মেয়ে এসএমএস করে প্রচুর। আপনি আমাকে চেনেন না, জানেন না, তাহলে এভাবে এত এসএমএস করেন কেন? আমি তো আপনাকে চিনি, চিনেন কিভাবে? কলেজে দেখেছি আপনাকে। ও, কিসে পড়েন আপনি? আপনার এক ক্লাস নিচে পড়ি। এভাবে বেশ কিছুদিন কথা বলে মেয়েটা, এখনও দেখিনি। আর পিকও চাইনি। এদিকে শ্রাবন্তী আপু মাঝে মাঝে রেগুলার কল দেয়। কেমন আছিস? এই তো আপু, ভালো আছি। আমাকে আর আপু বলবি না, শ্রাবন্তী বলে ডাকবি। কেন? তুমি তো বড় আমার। আরে বিয়ের পর এভাবে ডাকলে লোকে কি বলবে? একে তো বলেই জিব্বায় কামড় দেয়। বিয়ের পর ডাকলে লোকে কি বলবে মানে? আরে ওসব কিছু না। ওইখানে কোনো মেয়ের সাথে কথা বলিস নাকি? দুইটা মেয়ে আছে, একই ক্লাসে পড়ি। মাঝে মাঝে বলে কেমন আছি, এইসব। ও, এর বাইরে আর কোনো কথা বলবি না? কিন্তু কেন? কেন মানে? তোর বিয়ে হয়েছে আর তুই অন্য মেয়ের সাথে কথা বলবি? সেটাও ঠিক, কিন্তু বিয়ের কথা আমি আব্বু আর আম্মু শুধু জানি। তুমি জানো কিভাবে? আন্টিও আমাকে বলেছে। এভাবে কয়েকটা বছর কিভাবে যে কেটে গেল আমি নিজেও জানি না। এর মধ্যে অনেকবার আম্মুকে জিজ্ঞেস করেছি আমার সাথে কাকে বিয়ে দিলে, মেয়েটা কে, কিন্তু কিছুই বলেনি আম্মু। হোস্টেল থেকে বেরিয়ে একদম বাড়িতে চলে আসলাম। এসে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করার জন্য শার্ট খুলতেছি। আমার সামনে ড্রেস চেঞ্জ করবি নাকি? তুমি এখানে? শার্ট আবার গায়ে পরে নিলাম। আমি তো এখানেই থাকি। বলেই বাইরে গেল রুমের। কিছুক্ষণ পর, আম্মু, শ্রাবন্তী আপু আমাদের বাড়িতে কেন? সেটাও আবার আমার রুমে কেন? আমি বাসায় একা থাকি, তাই ওকে আমাদের পাশে রেখেছি। তোর রুম ফাঁকা ছিল তাই ওইখানেই থেকেছে। ওহ, এখন এসেছি আমি। আপুকে তার বাসায় পাঠিয়ে দাও। তুই এসেছিস তাই ওকে ওর বাসায় পাঠায় দিতে হবে। সেদিন সারাদিন ঘোরাফেরা করে খুব ক্লান্ত লাগছিল, তাই সন্ধ্যায় এসে খেয়ে ঘুমিয়ে পড়লাম। আনুমানিক রাত 3টার দিকে ঘুম ভাঙলো। তখন আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি শ্রাবন্তী আপু আমার বুকে ঘুমিয়ে আছে, একদম ছোট মানুষের মতো। শ্রাবন্তী আপু, এই আপু, তুমি আমার রুমে? চিল্লাচিল্লি করিস না তো রাতে, ঘুমাতে দে আমাকে। আমাকে আরো ভালো করে জড়িয়ে ধরে, এটা কেমন কথা আপু? আমার রুম থেকে যাও তুমি। আব্বু আম্মু শুনলে বা মানুষ শুনলে খারাপ ভাববে আমাদের। ঘুমা তুই, কে কিভাবে কালকে দেখা যাবে। আমার কেমন যেন লাগতেছিল। আসলে কোনো মেয়ের হাত পর্যন্ত ধরে নেই, সেখানে আজকে আপু আমার বুকে শুয়ে আছে। তবু কোনো রকম ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি কেউ নাই আমার পাশে। সকালে নাস্তা করে স্কুলের দিকে ঘুরতে গেলাম। দেখি ছোট ছোট ছেলে মেয়েদের ক্লাস নিতেছে শ্রাবন্তী আপু। আপনাদের তো বলাই হয়নি, শ্রাবন্তী আপু স্কুলের শিক্ষিকা হিসেবে জব করে এখানে। আমি ক্লাসের পিছনে দাঁড়িয়ে পড়ানো দেখতেছিলাম। তখন মাথায় দুষ্টুমি বুদ্ধি আসলো। এই সোহেল, এদিকে শুনে যা। ভাইয়া, তুমি বলো কি বলবে? আমরা তোদের মতো থাকতে ম্যাডামকে কত বলেছি ম্যাম আপনাকে ভালোবাসি। তুই বল, দেখবি ম্যাডাম তোকে অনেক আদর করবে আর পড়া ধরবে না এই ক্লাসে। সত্যি বলতেছো? এখনই বলতেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ম্যাম, রাকিব ভাইয়া আপনাকে ভালোবাসি। রাকিব কোথায়? ওই যে পেছনে দাঁড়িয়ে আছি। আমি সোহেলের কাণ্ড দেখে হাসবো নাকি কান্না করব বুঝতেছি না। দেখলাম এদিকে শ্রাবন্তী আপু আসতেছে। আমিও দিলাম দৌড়, কারণ যে আপুকে প্রপোজ করেছে সে থাপ্পড় খেয়েছে কলেজে। কোথায় যাইতেছিস? দাঁড়া। কিছু বলবে আপু? আমি ওসব কিছু বলিনি, এমনি দুষ্টুমি করেছি। আরও তোমাকে বানিয়ে বানিয়ে বলেছে আপু। আবার মারলে কেন? তোকে কয়বার বলেছি আমাকে আপু বলবি না, শ্রাবন্তী বলে ডাকবি। আপু বললে সমস্যা কি? আবার এবার কিন্তু তোকে লাঠি দিয়ে মারবো। আমি কিছু না বলে গালে হাত দিয়ে চলে আসতেছিলাম। দাঁড়া, একসাথে যাই বাসায়। অতঃপর শ্রাবন্তী আপু আর আমি বাসায় আসলাম রাতে খাওয়ার সময়। এবার আমাদের বাড়ির বউকে অনুষ্ঠান করে নিয়ে আসবো বাসায়। কি বলিস রাকিব? আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আমাকে বলার কোনো দরকার আছে? সব তো তোমরা নিজেরাই করেছো। বলে খাওয়া বাদ দিয়ে উঠে আমার রুমে আসলাম। আন্টি, রাকিবের খাবারটা আমাকে দাও, আমি খাই আসছি ওকে। দেখ তো, ছেলেটাকে খাওয়াতে পারিস নাকি? অবশ্য ওর রেগে যাওয়ার কারণও ঠিক আছে।
কিছুক্ষণ পর দেখলাম শ্রাবন্তী আপু আমার রুমে খাবার নিয়ে আসলো। খাবারটা খেয়ে নে, রাগ করে খাবার না খেলে হবে? নিয়ে যাও তো, আমাকে একা কিছুক্ষণ থাকতে দাও। চুপচাপ এখানে বসে থাকবি, খাইয়ে দিতেছি খেয়ে নিবি। বলে আপু হাত দিয়ে খাবার তুলে আমার মুখের সামনে ধরলো, আমিও খেয়ে নিলাম। আঙ্কেল আন্টি তোর ব্যবহারে মন খারাপ করেছে। কি করব আমি, বলবে একটু? ওদের মন খুশি মতো বিয়ে দিল, এখন পর্যন্ত মেয়েকে দেখিনি, এখন আবার মেয়েকে বাসায় নিয়ে আসবে। আমি কি কোনো জব করি এখনো যে মেয়েকে নিয়ে আসবে এ বাড়িতে? শুনেছি মেয়ে জব করে, আর তোর তো বিয়ে হয়েছে। অন্যের মেয়েকে কতদিন আর বাপের বাড়িতে রাখবি? বাসায় নিয়ে আয়, তারপর তুই জব খুঁজবি। ওনাদের যেটা ভালো মনে হয় সেটা করুক গিয়ে, বলে চলে আসলাম রুম থেকে। সন্ধ্যায় বাসায় গিয়ে দেখি আমার রুম সাজানো। আম্মু, আমার রুমে এসব কি? আজকে এই বাড়ির বউকে নিয়ে এসেছে, আজকে তোদের বাসর রাত। কি কি সব কথা বলো তুমি? কি আবার কথা বলি? ছাদে যা, কিছুক্ষণ ঘুরে আয়, তারপর রুমে যাবি। জোর করে ছাদে পাঠিয়ে দিল। আমার সাথে এসব কি হচ্ছে? নিজের খুশির কোনো দাম নেই। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালাম। হোস্টেলে থাকার সময় থেকে মাঝে মাঝে সিগারেট খাই, এখনও নেশায় পরিণত হয়নি, শখের বসে খাই আর কি। ছাদের এক কোণে বসে বসে খাইতে খাইতে কখন যে ঘুমিয়ে গিয়েছি সেটা নিজেই জানি না। ঘুম থেকে উঠে ফোন খুঁজে পাইতেছি না। পরে মনে পড়লো আম্মুর রুমে রেখে আসছিলাম। আমি উঠে আমার রুমে ঢুকলাম, দেখি লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। মেয়েটার সাইজ দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। দেখেন, আমি আপনাকে চিনি না, আপনাকে আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনার সাথে আমি সংসার করতে পারবো না, কিছুদিনের ভেতরে ডিভোর্স দিয়ে দিব। তারপর? তারপর আবার কি? আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করব। তারপর মেয়েটা ঘুমটা খুলে আমার দিকে তেড়ে আসে। ঘুমটা খুলে দেখি এটা শ্রাবন্তী আপু। আমাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করবি, তাই না? আমার মাথার চুল টেনে ধরে, আপু তুমি এখানে? তোর মতো হারামজাদাকে আমি ছাড়া আর কে বিয়ে করবে শুনি? এটা কিভাবে কি? তুমি আমার আপু, আর তোমার সাথে আমার বিয়ে দিল আব্বু? আমি কি নিজের বোন লাগি তোর? অনেকক্ষণ ধরে এভাবে বিছানায় বসে আছি, তোর কোনো খবর নাই। আমি এই বিয়ে মানি না। তুমি সিনিয়র আপু, তোমার সাথে আমার কিভাবে বিয়ে হয়? বেশি কথা বলবি না, এখানে এসে চুপচাপ শুয়ে পড়। আমার কাছে গিয়ে দেখো আপু, বাকিটা বলার আগেই তোকে আগেই বলেছি আমাকে শ্রাবন্তী বলবি শুধু, আপু না। এই, তোর মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসতেছে কেন? আমার কাছে এসে ঘ্রাণ নিয়ে। কই, কিসের ঘ্রাণ? আমার সাথে চালা কি? কান ধর, এখনই বলতেছি। বাইরে থেকে থেকে সিগারেটও খাওয়া শিখে ফেলেছিস, ধর কান। আরে এসব কি? আমি ছেলে মানুষ, এগুলো খেতেই পারি। আসলে প্রথমের দিকে দুষ্টুমির ছলে এবং পরে আস্তে আস্তে শ্রাবন্তী আবুকে পছন্দ করে ফেলেছি। যেমন দেখতে সুন্দর আপু, তেমন রাগী। তবে আমি জানি আপুর ভেতরটা খুব নরম। একদিন আম্মুর রুমে ঢোকার সময় আব্বুকে আর আম্মুকে শ্রাবন্তী আপুর আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে শুনেছি। সেই দিন আইডিয়া করেছি শ্রাবন্তী আপুর সাথে আমার বিয়ে হয়েছে। আপনারা ভাবতেছেন তাহলে এখন এসব কেন বলছি? কারণ আপুকে বুঝতে দেওয়া যাবে না, আমি আগে থেকেই সব জানতাম। দেখো, তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন তো কিছু করার নাই। কিছুদিন পর ডিভোর্সের মাধ্যমে এটার সমাধান করতে পারা যাবে। ওই কথা যদি আর একবার মুখে শুনি তাহলে খবর আছে তোর। তোমাকে তো জড়িয়ে ধরলে আমার কখনো বউ ফিরে আসবে না। আমি পারবো না তোমার সাথে থাকতে। বেশি কথা বলিস তুই। আমাকে টেনে বিছানায় শুয়ে দিয়ে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। আমার শ্বশুরই লাগতেছে, ছাড়ো। কোথায় শ্বশুরি লাগে দেখি তো। আমিও ভালো মানুষের মতো দেখালাম, এই যে এইখানে। ও মা, আপু এখানে কামড় দিয়ে দিল। ও মা গো, ছিঁড়ে গেল একদম। এখন আরো শ্বশুরি লাগে? শ্বশুরি লাগার তারটা তো কামড়িয়ে ডিসকানেক্ট করে দিছো। আমি কি দেখতে খারাপ লাগে? কে বলে তুমি দেখতে খারাপ? ওই শালার দৃষ্টি প্রতিবন্ধী। এই রাকিব, তোর পাঠক পাঠিকাদের চোখ বন্ধ করতে বলতো। এই যে আপনারা সবাই চোখ বন্ধ করেন তো, আমার আপু যেন কি বলবে। আবার আপু? তারপর আমার ঠোঁটে কিস করতে লাগলো। 5 মিনিট পর, এটা কি হলো? আমার ঠোঁট কামড়িয়ে কামড়িয়ে কি করলে? আর তোমার মুখে স্বাদ নেই কেন? কেমন পাঞ্চে পাঞ্চে লাগে, মুখে লবণ দিয়ে রেখো। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম শ্রাবন্তী আপু ঘুমিয়ে গিয়েছে। ও সরি, এখন তো আমার বউ, শুধু শ্রাবন্তী।
একটু আগে কিস করলো, কি স্বাদ পেলাম, অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ শ্রাবন্তী ঠোঁটের দিকে তাকিয়ে আর লোভ সামলাতে পারলাম না, আস্তে আস্তে করে একবার কিস করলাম। বাহ, সেই স্বাদ তো! এত স্বাদ কেন? আবার আরেকটা কিস। আবার আরেকটা কিস দিতে যাব, দেখি শ্রাবন্তী আপু চোখ খোলা আর আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে 2 হাত দিয়ে আমার মুখ ঢেকে অন্য পাশে শুয়ে পড়লাম। আমার কিস এত স্বাদ, আগে বললে না কেন? আরও দিতাম। বলেই পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। সকালে উঠে ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই দেখি শ্রাবন্তী গোসল করে বের হলো বাথরুম থেকে। এত সকালে গোসল করলে কেন? কেন গোসল করে সকাল সকাল জানো না? তুমি আমার আপু, তোমার সাথে কি ওসব করেছি নাকি যে তুমি গোসল করবে? আবার আমাকে আপু বলিস? কথাটা বলেই আমাকে মারার জন্য লাঠি খুঁজতে লাগলো। আমিও দৌড়ে রুম থেকে বের হলাম। কোথায় যাইতেছিস? বাইরে যাব। নাস্তা করে যা। আর শ্রাবন্তী কোথায়? শ্রাবন্তী কোথায় সেটা শ্রাবন্তীকে বলো গিয়ে। আর আমি বাইরে নাস্তা করে নিব। বেরিয়ে আসলাম। করিম চাচার দোকানে বসে আছি। কিছুক্ষণ পর সবুজ শামীম আসলো। রাকিব, শ্রাবন্তী আপুর বিয়ে হয়ে গেল কালকে হঠাৎ করে, শুনেছিস? না, বিয়ে হয়েছে তো কি হয়েছে? অনেকদিন থেকে তোর দ্বারা আপুকে প্রপোজ দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়েছে ভালো হয়েছে, নইলে তুইও তার হাতে মায়ের খাইতি আর আমিও খাইতাম। একটু পর কল দিল আমার ফোনে, তাকিয়ে দেখি শ্রাবন্তী। কল দিলে কেন? কোথায় আছিস? বাসায় আয়, আমাদের বাড়িতে যেতে হবে। তোমাদের বাড়ি তুমি যাও, আমি কেন যাব? বেশি কথা বললে বাড়িতে ঢোকা বন্ধ করে দেবো আম্মুকে বলে, তখন বুঝবি। যাইতেছি। তারপর শ্রাবন্তীকে নিয়ে ওদের বাসায় আসলাম। ওদের বাসায় অনেক মেহমান আসছে, বাড়িতে লোকজন দিয়ে ভর্তি। সারাটা দিন কোনো রকম কেটে গেল। রাতে একটা রুমে শুয়ে ফোন টিপতেছিলাম, তখন শ্রাবন্তী এসে দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে আসলো। আরে, বাড়িতে মানুষ দিয়ে ভর্তি, এখানে দরজা বন্ধ করে আসলে যে? আমার হাজবেন্ডের কাছে আমি যখন তখন আসবো। আসছেন উনি, সারাক্ষণ আমাকে দৌড়ানি দেন, এখন আসছে আদিক্ষেতা। দুষ্টুমি করিস, তাই তো দৌড়ানি দেই। আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতে আসতে, এই তোমার মতলব ভালো লাগছে না আমার। 2 হাত দিয়ে ঠোঁট ডেকে ফেলে। আজকে তোকে অনেক সুন্দর লাগতেছে, আর সুযোগও পাইনি তোর কাছে আসার। ওর আর আমার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর, ইস, ঠোঁট কেটে গেল। জল্লাদ মেয়ে কোথাকার। আমার বাবুটার ঠোঁট কেটে গেছে, দেখি। আমিও ভালো মানুষের মতো দেখলাম, আর উনি আবার কিস শুরু করে দিল। খুব কিস করার শখ তোমার, তাই না? আমার জামাইরে কিস করব। আমি শ্রাবন্তীকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিলাম আর ওর উপর শুয়ে পড়লাম। তারপর শুরু করলাম কিস। টানা 30 মিনিট শুধু কিস করলাম। তারপর শ্রাবন্তীর উপর শুয়ে পড়লাম। ইস, আমার ঠোঁটগুলো একদম ব্যথা করে দিল দুষ্টু। খুব শখ কিস করার, মিটেছে শখ? এখনকার মতো মিটেছে, পরে আবার করব। এখন যাও, ঘুমাও গিয়ে। আমি তো ঘুমাতেই আসলাম এখানে। মানে, এখানে ঘুমালে মানুষ কি সব ভাববে? তুমি যাও, আজকের মতো আলাদা ঘুমাও, কালকে থেকে আমার সাথে ঘুমিও। না, আমি এখন থেকেই থাকবো তোর সাথে। বলে আমাকে জড়িয়ে আমার বুকে শুয়ে পড়ল। সকালে বিছানা থেকে উঠতে যাব, দেখি আমার পরনে প্যান্ট নাই। শার্ট প্যান্ট পরে আছি, আমার প্যান্ট কোথায়? ওই দিকে দেখো। আয়নার সামনে বসে চুল শুকাচ্ছে। আমার প্যান্ট থাকবে পরনে, কিন্তু এটা ওইদিকে কেন? দুষ্টু কোথাকার, রাতে যে দুষ্টুমি করলে মনে নেই? রাতে আমি এসব করেছি ভাবতেই লজ্জা লাগছে আমার। তারপর বিকেলে বাসায় আসলাম আমাদের। আব্বু আম্মু ছোট মামার বাসায় গিয়েছে। আমরা আসার পর সন্ধ্যায় বের হব। কোথায় যাইতেছিস? দোকানের দিকে ঘুরে আসি। রাতে রান্না করবে কে? আম্মু তো নাই, তুমি রান্না করবে। আমি রান্না করলে তোকেও আমার সাথে রান্নায় সাহায্য করতে হবে। আমি পারি না তো রান্না করতে। আমি দেখিয়ে দেব, আর নয়তো রাতে না খেয়ে থাকতে হবে। তারপর আর কি, রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ শ্রাবন্তীকে এটা ওটা এগিয়ে দিলাম। ক্লান্ত লাগতেছে, আমি একটু রেস্ট নিয়ে আসি। না, সেটা হবে না। তাহলে? রেস্ট নিতে পারিস, তবে এভাবে। আমার 2 হাত দিয়ে শ্রাবন্তীর কোমরটা জড়িয়ে নিল। পেছন থেকে এভাবে জড়িয়ে ধরে থাকতে হবে? আমি রান্না করব আর তুই জড়িয়ে ধরে থাকবি। আমার যেন কেমন লাগছে। কেমন লাগে? আমার দিকে ঘুরে আমার বুকের কাছে মুখ নিয়ে। আমার হার্টবিট বা আমি পারবো না এভাবে থাকতে। তুই মায়ের খাবি কিন্তু তাহলে।
ঘুরে রান্না করতেছে আর এদিকে আমার হাত কাঁপছে। প্রথম কোনো মেয়ের শরীর স্পর্শ করলাম। শ্রাবন্তীর কোমরটা কি নরম আর সফট, বলে বুঝাতে পারবো না। হাত কাঁপতেছে কেন? না জানি না, প্রথম কারো কাছে এভাবে আসলাম তাই হয়তো। শ্রাবন্তী আমার দিকে ঘুরে আমার দুই পায়ের উপর পা দিয়ে আমার ঠোঁটে চুমু দিল। কিছুক্ষণ পর, আমি তোর বউ, আমার কাছে আসতে এত লজ্জা পাস কেন? কিসের আমি লজ্জা পাই? এমনিতে আসি না, মান সম্মানের বিষয় তাই বললাম। বাবা, ছোট রাকিব তো বড় হয়ে গেছে। আমি এতটাও ছোট না বুঝলে, তোমার থেকে 2 ক্লাস নিচে আর বয়সের দিকে 1 বছর জুনিয়র। তারপর রান্না শেষ করলো শ্রাবন্তী। আমি রুমে রেস্ট নিলাম। আমি ভাবলাম বাথরুমে কেউ নেই, তাই গোসল করতে বাথরুমে ঢুকবো, তখন ভেতরে দেখি শ্রাবন্তী শাড়িটা খুলছে। আমি কিছু দেখিনি, চোখ বন্ধ করে বের হতে হতে বললাম, দেখলে কিছুই হতো না। বলে পেছন থেকে আমাকে টেনে বাথরুমে ঢোকালো আর দরজা বন্ধ করে দিল। আমাকে বাথরুমে ঢোকানোর সাথে সাথে ঝর্ণা ছেড়ে দিল আর সাথে সাথে আমি ভিজে গেলাম একদম। আমাকে ভিজিয়ে দিলে কেন? আর এখানে টান দিলে যে? একসাথে গোসল করব আমরা। ছি ছি, কি বলো এসব? তুমি গোসল করে নাও, তারপর আমি করব। না, একসাথে করব গোসল। আমাকে টান দিল শ্রাবন্তীর দিকে। আমি তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলাম আর আমার উপর শ্রাবন্তী পড়ল। পড়ার সাথে সাথে শ্রাবন্তী আমার গলায় কিস করতে লাগলো। আমার কিন্তু সুরসুরি লাগতেছে। তাই নাকি? নে তাহলে। বলেই আমার গলায় দিল কামড়। উফ, ছিঁড়ে গেল মনে হয়। আরও বলবি সুরসুরি লাগে? চুপ থাক। আমার খিদে লেগেছে, দ্রুত গোসল সেরে খেতে হবে। তোর খিদে লাগছে? বলেই আমার ঠোঁটে লিপ কিস করতে লাগলো। কিছুক্ষণ পর দুজনেই বড় বড় শ্বাস নিতে লাগলাম। গোসল করে ফ্রেশ হয়ে খেতে গেলাম। শ্রাবন্তী সুন্দর রান্না করতে পারে, এটা আমি জানি। খাবার থেকে ঘ্রাণ আসছে। আমি হাত ধুয়ে খাবারে হাত লাগাবো, তখনই শ্রাবন্তী প্লেট সরিয়ে নিল। ক্ষুধা লাগছে, সরালে কেন? এভাবে তো খেলে হবে না। এভাবেই তো খায় সবাই। না, তুই আমাকে খাইয়ে দিবি, তারপর আমিও তোকে খাইয়ে দেব। আমি পারবো না এসব করতে। তাইলে কিন্তু আজকে খাবার নাই তোর। ঠিক আছে, আর তো কোনো অপশন রাখো নাই? শ্রাবন্তী আমাকে সুন্দর করে খাইয়ে দিল। আমি শুধু শ্রাবন্তীর দিকে তাকিয়েছিলাম। মেয়েটা অনেক সুন্দর। সুন্দর তো সবাই হয়, কিন্তু ফেসে মায়া জিনিসটা সবার থাকে না। হা কর। এখনই বললি ক্ষুধা লেগেছে, আর এখন না খেয়ে আমার দিকে তাকিয়ে আছিস যে? তেমন কিছু না, আমার খাওয়া শেষ করে শ্রাবন্তীকে খাইয়ে দিলাম। তৃতীয়বার খাইয়ে দেওয়ার সময় দিল একটা কামড় আমার আঙ্গুলে। ও বাবা রে, আমি শেষ আজকে। আমি হালকা করে দিয়েছি কামড়, এভাবে লাগবে বুঝিনি। আঙ্গুলটা হাতে নিয়ে দেখে কান্না করে দিয়েছে। তুমি কান্না করতেছো কেন? জানি না, তুই রুমে যা, আমি আসতেছি। সব খাবার খাবে তারপর? হ্যাঁ করো। শ্রাবন্তী আমার চোখের দিকে তাকিয়ে আছে। তারপর শ্রাবন্তী ওর চেয়ার থেকে উঠে আমার কোলে এসে বসলো। আমার গলা জড়িয়ে ধরে শ্রাবন্তীকে সব খাবার খাইয়ে দিলাম। আর এদিকে শ্রাবন্তী খাবার শেষ করে ওর মুখ আমার টি শার্টে মুছে নিল। এটা কি হলো? টি শার্ট ময়লা করে দিলে? আমার বরের টি শার্ট আমি ময়লা করেছি, আমি আবার ধুয়ে দেব, এতে তোর কি? বলে আমার টি শার্ট খুলে নিল। বিয়ের আগে ছিলে একরকম, এখন দেখি আরেক রকম। এত চেঞ্জ কেন? বিয়ের আগে নিজেকে কন্ট্রোল করেছি, বিয়ের পর সেটা দরকার নেই। কয়দিন পর তো আমি থাকতে পারবো না বাড়িতে। যদি কোনো জব করি তখন? তোকে কোনো জব করতে হবে না, আর তোকে যেতে দিলে তো যাবে নাকি? পালিয়ে যাব তাহলে? তোর হাত পা ভেঙে বাসায় এনে ফেলে রাখবো। কি গুণটা রে বাবা! কতগুলো ছেলেকে লাঠি দিয়ে পিটিয়েছি হিসাব নাই, আর তোকে তো লাঠি লাগবে না, আমার হাতেই যথেষ্ট। আব্বু, এটা কোন গুন্ডি মেয়ের সাথে বিয়ে দিলে? পরের দিন আব্বু আম্মু বাসায় আসছেন। আব্বু, আমাকে তো কিছু একটা করতে হবে। কতদিন এভাবে থাকবো আর? কি করতে চাইতেছিস? বন্ধুর সাথে কথা হলো, একসাথে হোস্টেলে ছিলাম। ও যেখানে জব করে ওইখানে স্যারের সাথে কথা বলেছে আমার জন্যে। যেটা ভালো হয় সেটা কর। দরজায় তাকিয়ে দেখি শ্রাবন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। কখন আসলে? কখন এসেছি সেটা জানতে হবে না, চল রুমে। টেনে রুমে নিয়ে গেল। এভাবে রুমে আনলে কেন? তোকে বলেছিলাম আমি, তোর কোনো বাইরে যাওয়া চলবে না, বাসায় থেকে কিছু করতে পারলে করবি, নয়তো কিছু করা লাগবে না। সেটা কিভাবে হয় বলো? আব্বুর চাকরির রিটায়ার্ড হওয়ার পথে, তাদের দেখাশোনা আর এই সংসার সব তো আমার উপর। আমি কিছু না করলে কিভাবে হবে?
আমি তো একটা জব করতেছি, তাহলে সমস্যা কোথায়? তুমি যেটা জব করতেছো ওইটা দিয়ে তোমার নিজের খরচ চললেই অনেক। আমাকে এই সংসারের হাল ধরতে হবে। শ্রাবন্তী এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আরে করতেছো কি? কান্না কেন করতেছো? কোথাও যাবি না তুই, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখি এখানে কোনো জব পাওয়া যায় কিনা। হুম। এবার তো ছাড়ো আমাকে। এইটুকুতেই কান্না করে ভাসিয়ে দিলে, আমি মরে গেলে তখন কি হবে? এসব বাজে কথা আর একবার বললে দেখিস কি করি তোকে। আমার মুখে থাপ্পড় দিয়ে, ইস হাতে কি শক্তি, গালটা ফাটিয়ে দিল একদম। শ্রাবন্তী রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি পেছন থেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিলাম। থাপ্পড় তো দিলে, এখন আমাকে আদর করবে কে শুনি? জানি না আমি। তাই নাকি? শ্রাবন্তীর ঠোঁটের দিকে আমার ঠোঁট এগিয়ে নিতে নিতে, আমি কিন্তু তোর সিনিয়র, একদম আমার কাছে আসবি না। ওরে সিনিয়র রে, আমাকে বিয়ে করার আগে মনে ছিল না একটা জুনিয়র ছেলে তোমাকে আদর করবে সেটা? এখন একটা কিস দাও। এখন না, রাতে দেব। আমার এখনই লাগবে। তুই তাহলে চোখ বন্ধ কর, আমি দিতেছি। ঠিক আছে, চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ হলো কিন্তু কিস দেওয়ার নাম নেই। আমি চোখ খুলে দেখি শ্রাবন্তী নাই এখানে। আমাকে বোকা বানিয়ে গেল। এভাবে বেশ সুখে আমাদের সংসার চলতেছিল। এলাকার একটা ছোট জব পেয়ে যাই 10-11 মাস পর। কাজ শেষ করে আসতেছি হেঁটে হেঁটে। গ্রামের রাস্তা, তাই হেঁটে আসলে অনেক ভালো লাগে। রাস্তাটা ছোট একটা পার্কের সামনে দিক দিয়ে গিয়েছে। আমি যাওয়ার সময় শ্রাবন্তীর মতো একটা মেয়েকে দেখলাম একটা ছেলের সাথে বসে আছে। এটা দেখে আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে। শ্রাবন্তীকে কল দিলাম। শ্রাবন্তী কোথায় তুমি? বাসায় আসবে না? শ্রাবন্তী যে সিটে বসে আছে তার অনেকটা কাছে গিয়ে, আমি তো স্কুলে, যেতে দেরি হবে। আমিও তো তোমার স্কুলে। কোন ক্লাসের রুমে তুমি? আমি স্কুলের কাজে একটু বাইরে এসেছি। ও তাহলে তাড়াতাড়ি বাসায় আসিও। আমি কলটা কেটে দিয়ে ভাবলাম বাসায় চলে যাই। বাসায় জিজ্ঞেস করব কেন এমনটা করলো। উঠে আসতে যাব। কে কল দিয়েছিল? আমার হাজবেন্ড। তোমরা তো ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে ওকে এভাবে মিথ্যা বলে কেন? বিয়ের পর বুঝতে পেরেছি ভুল করেছি আমি। পুরো সংসারটা চলে আমার উপার্জনের উপর। ও যে বেতন পায় 10,000 টাকা, সেটা দিয়ে আমার নিজেরই হাত খরচের টাকা হবে না। তাই নাকি? ভালোবাসা সামান্য কয়দিনেই উড়ে গেল তোমাদের? রাকিব আমাকে অসম্ভব ভালোবাসে। যাই হোক, আজকে উঠি, কালকে দেখা হবে। কালকে সময় নিয়ে আসিও, বাইরে ঘুরতে যাব। এদিকে এদের কথা শুনে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। এই কারণে বেশ কিছুদিন যাবৎ শ্রাবন্তী আমাকে ইগনোর করে চলে। ওর কাছে গেলে বিরক্তি ফিল করে। পানি মুছে তাড়াতাড়ি ওইখান থেকে বাসায় আসলাম। সন্ধ্যার দিকে শ্রাবন্তী বাসায় আসলো। ফিরতে আজকে রাত হলো কেন? কাজ ছিল, তাই দেরি হয়েছে বলেই বাইরে গেল। আমি রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর কারো চিৎকারের আওয়াজ পেলাম। দৌড়ে গিয়ে দেখি আম্মু রান্নাঘর থেকে চিৎকার করেছে। আম্মু কি হয়েছে? তেমন কিছু না, একটু লেগেছে গরম পাতিল। তোমাকে এই বয়সে রান্না করে আসতে বলেছে কে? শ্রাবন্তী স্কুল থেকে এসে রেস্ট নে, আমি রান্না করলে ওর কাজটা এগিয়ে যাবে। আম্মু আর যেন রান্নাঘরে ঢুকতে না দেখি তোমাকে। আম্মুকে তার রুমে রেখে শ্রাবন্তীকে খুঁজতে গেলাম। খুঁজতে খুঁজতে দেখি শ্রাবন্তী বাসার ছাদে কার সাথে যেন হেসে হেসে কথা বলতেছে। আমাকে দেখে দ্রুত কল কেটে দিল। আম্মু রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে। তুমি স্কুল থেকে এসে রান্নাটা করতে তো পারো। সারাদিন স্কুল করে এসে ক্লান্ত থাকি আমি, রান্না টান্না করতে পারবো না আমি। তাহলে কে করবে রান্না? সেটা আমি কি জানি। তুইও তো করতে পারিস রান্না, যে বেতনের জব করিস তাতে সেটা না করে রান্না করলেই ভালো হবে বাসায়। শ্রাবন্তী তুমি তো এমন ছিলে না আগে। তুমি বলতে আমাকে জব করতে দিবে না তুমি, আর এখন সেটা নিয়ে খোঁটা দিচ্ছ। আমাকে একটা সত্যি করে কথা বলবে শ্রাবন্তী? আমাকে কি সত্যি তুমি ভালোবাসো, নাকি শুধু ওপরে দেখানো ভালোবাসা তোমার? শ্রাবন্তী কিছু না বলে নিচে চলে গেল। 2 দিন পর রুমে বসে আছি, তখন শ্রাবন্তী রুমে ঢুকলো। শ্রাবন্তী তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে, এদিকে আসো। কি বলার আছে বলো। ওইদিকে যেতে হবে কেন? তোমার জব করতে হবে না। জব না করলে করবোটা কি? নিজের চলার জন্য হলেও জব করতে হবে আমার। আমি তোমার হাজবেন্ড, তোমার সকল দায়িত্ব আমার। জব ছেড়ে দাও। তোমার কোথায় কি লাগবে সেটা আমি দেখব। করো এই 2 টাকা দামের চাকরি, এত বড় লেকচার দিতেছো কেন?
পরের দিন সকালে আমি শ্রাবন্তীর পিছু নিলাম, কারণ আমি জানি ওর স্কুল 10টায়, কিন্তু শ্রাবন্তী 8টায় বেরিয়ে এসে বাড়ি থেকে দেখলাম শ্রাবন্তী ওর বাবা মানে আমার শ্বশুর বাড়িতে আসলো। বাবা কেমন লাগতেছে এখন? এই তো মা, সুস্থ একটু। কিন্তু আমার চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাবি তুই? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি রেস্ট নাও। রাকিবকে অনেকদিন থেকে দেখি না, আমাকে দেখে যেতে বলিস তো। ঠিক আছে বাবা। শ্রাবন্তী অন্য রুমে গিয়ে কান্না করতে লাগলো। কান্না করতেছিস কেন শ্রাবন্তী? সাথী শ্রাবন্তীর বান্ধবী, বাড়ির সাথেই বাড়ি। আমি ওর সাথে কি বাজে সব ব্যবহার করতেছি, কিন্তু আমি নিরুপায় তাই এসব করতেছি। নিরুপায় বলতে? বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আরও টাকা লাগবে। আমি স্কুলের যে বেতন পাই সেগুলো দিয়ে কিছুই করা সম্ভব না, তাই স্কুল থেকে ঋণ নিতে চাইছিলাম, কিন্তু তারা ঋণ দেবে না। তারপর সোহেল নামে ছেলেটা আমাকে টাকা দিয়ে বলল, কিন্তু শর্ত হইতেছে ওর সাথে প্রেমের অভিনয় করতে হবে। তুই এই প্রস্তাবে রাজি হয়ে গেলি? দুলা ভাইয়ের কথা একবারও ভাবলি না? প্রথমে রাজিই হইনি, 2 দিন পর বাবার অসুখ অনেক খারাপ হয়, তাই বাধ্য হয়ে রাজি হয়েছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই দুলা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করিস কেন? ওকে আমি খুব ভালোবাসি। ও যখন আমার কাছাকাছি আসে তখন ওর স্পর্শ পেতে মন চাই, কিন্তু ওর কাছে গেলে আমি সোহেলের সাথে অভিনয় বা একসাথে বসে থাকতে পারবো না, তাই রাকিবের কাছে দূরে থাকার জন্য ওর সাথে খারাপ ব্যবহার করি। তুই ভুল করতেছিস শ্রাবন্তী। একটা মানুষ তোকে অসম্ভবভাবে ভালোবাসে, তাকে এইভাবে কষ্ট দিচ্ছিস। তুই তোর সব সমস্যা তাকে বলতে পারতি। জানি না, তবে এখন আমার মাথায় শুধু এটা ছিল, আমার বাবাকে সুস্থ করতে হবে। রাকিবের কাছে কোনো টাকা নাই, ও কোনোভাবে ম্যানেজ করতেও পারবে না, শুধু শুধু টাকার টেনশন মাথায় থাকতো। এদিকে আমি ওদের সব কথা শুনলাম। আমার উচিত ছিল একটাবার আঙ্কেলের খোঁজ নিয়ে দেখা, কিন্তু আমি নেইনি। আর নিবই বা কীভাবে? শ্রাবন্তী আমাকে নিয়ে কখনোই আসে নাই ওদের বাড়িতে। শ্রাবন্তী যা করেছে সেটা পরিস্থিতির শিকার, কিন্তু শ্রাবন্তী ভুল করেছে, সেটা হলো ও বিবাহিত আর সকল সমস্যা আমার কাছে বলতে পারতো। আমি সমস্যার সমাধান করতে পারি কি না পারি সেটা আমার ব্যাপার, তাই বলে দিনের পর দিন আমাকে এভাবে কষ্ট দিবে সে? দেখলাম শ্রাবন্তী স্কুলে গেল, আমি আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, আমি জানতাম না আপনি এত অসুস্থ, তাই দেখতে আসতে পারিনি। এখন কেমন লাগতেছে? এই তো বাবা, একটু সুস্থ। ডক্টর বলেছে অপারেশন করতে হবে। পেটের সাইডে কি যেন হয়েছে। চিন্তা করবেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। তখন দেখলাম সাথী আঙ্কেলের রুমে আসলো, এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সাথী আপু কেমন আছেন? এই তো রাকিব, ভালো আছি। ওহ সরি দুলা ভাই। আপু আমার সাথে একটু যেতে হবে আপনাকে, কিছু টাকা জমিয়েছি, ওগুলো নিয়ে আসবেন একটু আঙ্কেলের চিকিৎসার জন্য। না, কি বলো এগুলো? তোমার সংসার চালাতে লাগবে, এগুলো দিতে হবে না। আপনি চলুন আমার সাথে, জোর করে নিয়ে আসলাম। আমি যেখানে কাজ করি সেখানে। এটা কোন জায়গা? এখানে নিয়ে আসলে কেন? এটাই আমার কাজের জায়গা। এই নিন, এই টাকাগুলো আঙ্কেলের চিকিৎসার জন্য খরচ করবেন। জানি এই টাকা শ্রাবন্তীকে দিবে সাথী আপু। 1 লক্ষ টাকা? এতগুলো টাকা জমিয়েছো কত মাসে? আর সব দিয়ে দিলে? আপু এটা আমার 8 থেকে 10 দিনের ইনকাম, আর চিকিৎসার জন্যে টাকা লাগলে আমাকে বলবেন, যদিও আমি মাঝে মধ্যে যাব দেখতে। কি কি কাজ করো তুমি? আপু আজকে দেরি হয়ে যাবে, আপনি যান, আস্তে আস্তে সব জানতে পারবেন। তারপর একটা রিক্সাকে ডাক দিয়ে উঠিয়ে দিলাম আপুকে। আপনারা ভাবতেছেন আমি কি কাজ করি, সময় হলে জানতে পারবেন। আর এত টাকা ইনকাম করার পরেও বাসার কাউকে বলিনি, কারণ আমি চেয়েছিলাম আমাদের বাসাটা সুন্দর করে তৈরি করতে, তাই টাকা জমাচ্ছিলাম। বাসার কাজ ধরার সময় সবাইকে বলতাম। সন্ধ্যা পর্যন্ত বাজারে ছিলাম, তখন আম্মু কল দিল। কোথায় তুই? এই তো বাজারে। কেন আম্মু? রাতের খাবার খাবি না? তোমরা খেয়ে শুয়ে পড়ো, আমার যেতে রাত হবে অনেক। বেশি রাত করিস না। বাসায় ফিরতে ফিরতে রাত 12টার পার হয়ে গিয়েছে। আমার রুমে ঢুকতে যাব, দেখি শ্রাবন্তী এখনও জেগে আছে, তাই আমার রুমে না ঢুকে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে। এখানে শুয়ে কেন তুই? ফিরতে রাত হয়েছে, দরজা দেখলাম বন্ধ, তাই আর ডাকাডাকি করিনি, এখানেই শুয়ে পড়েছি। হো, উঠে ফ্রেশ হয়ে খেতে আয়। উঠে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে গেলাম, খাওয়া শেষ করে বাইরে আসলাম।
বিকেলে বাসায় যেতেছিলাম, দেখি পার্কে পাশে শ্রাবন্তী আর ওই ছেলেটা। দেখো, আমি আর তোমার সাথে এমন অভিনয় করতে পারবো না। আমার টাকার দরকার নাই। স্কুল থেকে লোন দিয়েছে আমাকে। যখন টাকার দরকার ছিল তখন তো ঠিকই এসেছিলে। তোমাকে আমি সেই কবে থেকে পছন্দ করি, আর তাই তো সুযোগ বুঝে তোমাকে আমার সাথে অভিনয় করার ডিল করি। আগে জানলে কখনোই রাজি হতাম না আমি। কথাটা বলে শ্রাবন্তী সেখান থেকে চলে আসতে নিলে ছেলেটা শ্রাবন্তীর হাত টেনে ধরে বলতে লাগলো, কোথায় যাও? আমি যেতে না দিলে কিভাবে যাবে শুনি? ছেড়ে দে আমার হাত, নয়তো মানুষ জড়ো করবো আমি। ডাকো, কাকে ডাকবে? এটা পার্ক, বুঝলে? এটা কোনো বাজার নয় যে মানুষ আসবে। আমি দেখেও না দেখার ভান করে চলে আসতে যাচ্ছিলাম আর মনে মনে বলতেছি শ্রাবন্তীর সাথে এমনটা হওয়ারই ছিল। শ্রাবন্তী আমাকে দেখে রাকিব বলে ছেলেটাকে একটা চড় মেরে আমার কাছে দৌড়ে আসে। শ্রাবন্তী এসে আমাকে জড়িয়ে ধরে, একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালে ভালো হয়। রাকিব চলো বাসায়, এই ছেলেটা আমার হাত ধরেছিল। এটা তো হওয়ারই ছিল। হাত ধরাতে নিশ্চয়ই ভালো লেগেছে তোমার। রাকিব, এসব কি কথা বলতেছো তুমি? তাই তো, আমি এসব কি বলতেছি? একদম এসব বলা উচিত না আমার। বলে সামনের দিকে হাঁটা দিলাম। শ্রাবন্তী আমার পিছু পিছু আসলো বাসায়। একটু পরে শ্রাবন্তী আবার বাসা থেকে বেরিয়ে গেল। শ্রাবন্তী বাসা থেকে বেরিয়ে ওর বাবার কাছে যায়। শ্রাবন্তী আঙ্কেলকে দেখে বাসায় আসতে যাবে তখন শ্রাবন্তীর দ্বারা বাবার একটু খেয়াল রাখিস বোন। এই নে টাকা। এত টাকা কোথায় পেলি তুই? তোর 10,000 টাকার বেতন পাওয়ার বর দিয়েছে এটা। ও এতগুলো টাকা পেলো কোথায়? নিশ্চয়ই কোথাও থেকে লোন বা অন্য কোনো মাধ্যমে নিয়েছে। কাকে কি বলিস? রাকিব ভাইয়ের এই টাকা 8 থেকে 10 দিনের ইনকাম। কিভাবে সম্ভব? আঙ্কেলের চিকিৎসার জন্য এই টাকা দিয়েছে। শ্রাবন্তী সন্ধ্যার পরে বাসায় আসলো। এদিকে আম্মু রান্না করতেছে, আমিও আম্মুর সাথে রান্না করতেছি। আমি মাছ ভাজার সময় গরম তেল হাতে এসে পড়ে আর আমি ব্যথায় চিৎকার করলাম। একটু দৌড়ে ওয়াশরুমে এসে হাত ধুয়ে বের হব, দেখি শ্রাবন্তী দাঁড়িয়ে আছে দরজায়। দেখি কোথায় তেল পড়েছে হাতে। আমার এই হাতটা ধরার তোমার সাথে একদম মানায়নি। ওই ছেলেটার হাত একদম মানিয়েছিল। হাত ছাড়িয়ে নিয়ে গেস্ট রুমে চলে আসলাম। শ্রাবন্তী মন খারাপ করে আমার পিছু পিছু রুমে আসলো। এত টাকা কোথায় পেয়েছিস তুই? আমি কিছু না বলে শুনতেছি। বল, এত টাকা কোথায় পেয়েছিস? একটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করে পেয়েছি। বিকেলে ঘুরতে যাওয়া, মুভি দেখা, এসব করার জন্য পেয়েছি। কি? অন্য মেয়ের সাথে এসব করে টাকা পেয়েছিস? আর কখনো যদি দেখি তোকে তাহলে দেখিস কি করি আমি। আমি করলে দোষ, তুই করলে সেটা ঠিক, তাই না? তুই জানিস না আমি কেন করেছি এসব। আমার টাকার খুব দরকার ছিল, বাধ্য হয়ে করেছি। আরে তোমার টাকা লাগবে আমাকে বলতে পারতে। তুই টাকা পাবি কোথায় তাই শুধু চিন্তা বাড়ানোর জন্য বলিনি। আমি টাকা পাবো কোথায়? পুরুষ তার শখের নারীর জন্য সব কিছু করতে পারে, কিন্তু অন্য পুরুষ মানুষের সাথে দেখতে পারে না, হোক সেটা অভিনয় কিংবা সত্যি। আমি কি করব বুঝতে পারতেছিলাম না তখন। এই টাকা যার কাছ থেকে নিয়েছি তার কাছে দিয়ে আসবি, আর কখনোই যেন ওইখানে না যেতে দেখি তোকে। যার টাকা তাকে দিতে গেলে তো আমাকে আমেরিকা যেতে হবে। তাদের টাকা এগুলোই সব। তাদের টাকা মানে? এগুলো হালাল উপার্জনের টাকা, আমার গ্রাফিক্স ডিজাইনের টাকা এগুলো। বলে আম্মুর কাছে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে গেস্ট রুমে গিয়ে ল্যাপটপে একটু টিপাটিপি করতেছিলাম। শ্রাবন্তী আসলো রুমে। এই সময় এখানে? এখন তো তোমার ছাদে কথা বলার সময়। বাবা এমন সময় অসুস্থ হয়ে গেল। এদিকে তুমি যে বেতনে জব করো, আব্বু রিটায়ার্ড করেছে, তাই এই কথা বাসায় বলার মতো সাহস পাইনি। নিজের ঋণ নেওয়ার চেষ্টা করেছি স্কুল থেকে, কিন্তু দেয়নি তারা। বাধ্য হয়ে বাবার চিকিৎসার জন্য অভিনয় করতে হয়েছে। আমার পা জড়িয়ে ধরে, আরে কি করতেছো? উঠিয়ে বিছানায় বসালাম। আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ইগনোর না করলে তুমি আমার কাছে আসতে, আর তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। নিজেকে কন্ট্রোল করতে না পারলে অন্য ছেলের সাথে এভাবে বসে থাকা বা অভিনয় করা আমার জন্য সম্ভব হতো না। কান্নাকাটি বাদ দিয়ে শুয়ে পড়ো। শ্রাবন্তী কান্না করতে করতে শুয়ে পড়লো। এখানে কি শুয়ে থাকতে বলেছে? তুমিও তো এখানে শুবে, তাই। তোমার থেকে আলাদা ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়েছে। তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আমি তোমার সাথে ঘুমাবো। তোমার ঘুম না আসলে আমি দেখবো সেটা। যেতে বলেছি তোমাকে এই রুম থেকে, এখনই যাবে ওই রুমে।
শ্রাবন্তী কান্না করতে করতে ওই রুমে গেল। আমি রাত 12টা পর্যন্ত ল্যাপটপ চাপাচাপি করে আমাদেরও রুমের দিকে যাইতেছি। আপনারা ভাবতেছেন আমি শ্রাবন্তীকে পাঠিয়ে দিলাম, আবার আমি কেন ওই রুমে যাইতেছি। আসলে আমি প্রায় দিনই দেখতাম শ্রাবন্তী বিছানায় শুয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যেত। আমার জন্য কান্না করতো মেয়েটা। আর তাই তো সেদিন সব কিছু জানতেই শ্রাবন্তীর পিছু নিয়ে সব কিছু জানতে পারলাম। আমি রুমে ঢুকে দেখি শ্রাবন্তী বাম দিকে কাত হয়ে শুয়ে কান্না করতেছে। আমি গিয়ে শ্রাবন্তীর পাশে আস্তে করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ এভাবেই ছিলাম, তবুও কান্না করতেছে শ্রাবন্তী। এভাবে কান্না করলে ঘুমানোর অসুবিধা হয় আমার। আমার কথা শুনে শ্রাবন্তী ঘুরে দেখে আমি শুয়ে আছি ওর পাশে। এখানে আসবে তাহলে আমাকে কান্না করালে কেন? আমাকে জড়িয়ে ধরে। ওই রুমে ঘুম ধরতেছিল না, তাই আসলাম এখানে। এসে দেখি কান্না শুধু। কতদিন পর তোমাকে এভাবে জড়িয়ে ধরলাম। চোখের পানি সব আমার শার্টে মুছতে মুছতে। এটা কোন ধরনের বেয়াদবি? ভেজা শার্ট দেখিয়ে কিছু না বলে জড়িয়ে ধরলো। আমিও ঘুমিয়ে যাচ্ছিলাম একটু পর। আমাকে একটু ঘুম পড়িয়ে দিবে? চোখ বন্ধ করে শুয়ে থাকো, এমনিতেই ঘুম আসবে। না, তুমি ঘুম পাড়িয়ে দিবে। আমি ঘুম পাড়াতে পারি না, পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে যাই। তাহলে আমার কাছে এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিতেছি। এখন কিন্তু আমি ওই রুমে গিয়ে শুয়ে থাকবো বললাম। শ্রাবন্তী আমায় ছেড়ে দিয়ে অন্য পাশে ঘুরে শুয়ে পড়লো। আমি শ্রাবন্তীকে টেনে টেনে বিছানার মাঝে নিয়ে আসলাম। তারপর শ্রাবন্তীকে জড়িয়ে ধরলাম। ছাড়ো আমাকে। এতক্ষণ তো বেশ তুমি করেই বলতেছিলে, এখন আবার কি হলো? ছাড়ো আমাকে, আমি কারো কেউ না। শ্রাবন্তী ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। 5 মিনিট কিস করার পর, তুমি তো আমার সিনিয়র আপু, তো বউ। আর একবার মুখ দিয়ে যদি আপু বলিস তাহলে কিন্তু। তুমি আমাকে তুমি করে বলো, তুই কেমন লাগে? তুই জুনিয়র, জুনিয়রের মতো থাকবি, বুঝলি? আর যেন তোমাকে ওই ছেলের সাথে না দেখি। আর বাড়ির বাইরে যাওয়া একলা তোমার জন্য বন্ধ। স্কুল জব করতে হবে না তোমার, বাসায় থাকবে, আম্মুকে সময় দিবে আর আম্মুর সাথে রান্না করবে। আর কোনো কাজ নেই তোমার। স্কুলের জব বাদ দিব? স্কুলের জব বাদ? স্কুলের জব বাদ না দিলে আমাকে বাদ দাও, তাহলেই তো হয়। বলে উঠে আসতেছি বিছানা থেকে। কোথায় যাও? আমি শুনবো তো তোমার সব কথা। আমার হাত টেনে ধরে, না আমার যেতেই হবে, ছাড়ো আমাকে। না, আমি সব কথা শুনবো বললাম তো, প্লিজ। টয়লেটে চাপ দিচ্ছে আর ইনি হাত টেনে ধরে আসছে। হাত ঝাড়ি দিয়ে দৌড়। ফাজিল একটা। আগে বললে না যে টয়লেটে যাবে? কিছুক্ষণ পর রুমে আসলাম। তোমার তো সব কথা শুনবো আমি, কিন্তু আমার একটা চাওয়া আছে। কি চাওয়া শুনি? বিছানায় শুতে শুতে। আমার বেবি লাগবে। এটা কেমন কথা? সময় হলে হবে সব। আমার এখনই লাগবে। এখন? বেবি কি রেডিমেড কিছু যে নিয়ে আসবো? না, আমার এখনই লাগবে। দাও এনে আমাকে। পাগলি হয়ে গেলে নাকি তুমি? এনে দিতে হবে, না পারলে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর যা যা বলবো সব শুনতে হবে। ঠিক আছে, দিব ঘুম পাড়িয়ে। শ্রাবন্তীকে ঘুম পাড়িয়ে দিলাম সকালে। এই ওঠো, অনেক সকাল হয়েছে। আর একটু ঘুমাই। না, আর একটুও না, ওঠো। তুমিও এসো, একসাথে ঘুমাই। বলেই দিলাম এক টান। ও এসে আমার উপর পড়লো, তারপর বিছানায় শুয়ে পড়লো। সারা রাত দুষ্টুমি করেছো কিন্তু। এখন গোসল করে আসলাম, এখন আবার কি শুরু করলে? এখন কিছু করব না, শুধু জড়িয়ে ধরে ঘুমাবো। শ্রাবন্তী আমাকে টেনে বিছানায় শোয়া থেকে বসিয়ে দিল। এখন যে গোসল করে ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা তৈরি করি। 2 দিন পর শ্বশুরের অপারেশন করলো। ডক্টর বলল 1 মাসের ভিতরে একদম সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা না করতে। একদিন আমি অফিস রুমে বসে কাজ করতেছি, হঠাৎ আমার পলিটেকনিকের একটা বান্ধবীর কল। হ্যালো, অনেকদিন পর। আমি তোদের এলাকায়। কোথায় তুই? আমি আছি আশেপাশে, তুই কোথায় এখন বল, আমি যাইতেছি। বাজারের পাশে বসে আছি। তারপর আমি দিশাকে নিয়ে আমাদের বাসায় আসলাম। আন্টি ভালো আছেন? জি, কিন্তু তোমাকে তো ছিলাম না। আমি রাকিবের বন্ধু, একসাথে পলিটেকনিক্যালে পড়েছি। ও, বসো এখানে মা। আমাদের কথা শুনে শ্রাবন্তী আমাদের এখানে আসলো। কে এটা রাকিব? এই রাকিব, তোর যে এমন একটা কিউট বোন আছে, আমাকে আগে বলিস নাই তো? শ্রাবন্তী দিশাকে কিছু একটা বলবে, তার আগে আমি শ্রাবন্তীর মুখ চেপে ধরলাম। দিশা, তুই আম্মুর সাথে বসে গল্প কর, আমি আসতেছি। শ্রাবন্তীকে রুমে নিয়ে আসলাম। ছাড় আমাকে। কে ওই মেয়েটা? আমাকে তোর বোন বলতেছে? শ্রাবন্তীকে বিছানায় বসিয়ে আমি ওর সামনে বসে, পাগলি একটু ঠান্ডা মাথায় ভাবো তো,
তুমি আমাকে ওর সামনে তুই করে বলতেছো, তাই ও ভাবতেছে তুমি আমার বোন। হুম। বিছানা থেকে উঠে আমি পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখটা এনে, এই জন্যেই বলি তুমি করে বলো, তাই তো এত সমস্যা হতো না। আমি তোকে তুই করেই বলবো। আমি শ্রাবন্তীকে আমার দিকে ঘুরে লিপ কিস শুরু করলাম। দুজনের দম বন্ধ হওয়ার উপক্রম। আরও বলবে তুমি? অবশ্যই। আবার কিস শুরু করলাম। এভাবে কিস করলে তো আমি আরো বেশি করে তুই করে বলবো, যাতে কিস খেতে পারি। কি ফাজিল মাইরে বাবা। তখনই দিশা আমাদের রুমের দিকে আসছে। আমি তাড়াতাড়ি শ্রাবন্তীকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ডাকতেছিস কেন? ভাবলাম তোর সাথে গ্রামটা ঘুরে দেখব, চল চল। না, ওর এখন কোথাও যাওয়া যাবে না। আরে আপু, আপনার ভাইয়া হারিয়ে যাবে না, আমি তো আছি। দিশার কথা শুনে শ্রাবন্তী রেগে গজগজ করতেছে। দিশা, আসলে তোকে পরিচয় করে দেইনি এখনো। ও হলো শ্রাবন্তী, আমার বউ। কি, তুই বিয়ে করেছিস? হুম। আমাকে বলিসনি তো আগে। আমি নিজেই জানতাম না আমার বিয়ে, তোকে কি করে জানাবো? ভাবি, আসলে সরি, আমি ভেবেছিলাম আপনি ওর বোন হবেন হয়তো। আপনার পিক আমি ওর ফোনে দেখেছিলাম, ও বলেছিল এটা ওর বোন, তাই। আমি তোর বোন এটা বলেছিস ওকে? সেটা তো অনেকদিন আগের কথা, পলিটেকনিকে থাকা অবস্থায়। ভাবি, চলেন বিকালে ঘুরতে যাই আমরা, আমারও গ্রামটা ঘুরে দেখা হবে। বিকেলে আমরা ঘুরলাম সারাক্ষণ। তারপর আসার সময় হোটেলে খাবার খেয়ে বাসায় আসলাম। দিশা 2 দিন থেকে চলে গেল। এদিকে আমার শ্বশুর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন। শ্রাবন্তী একদিন পর পর ওই বাড়িতে যেয়ে দেখে আসে। আমিও মাঝে মাঝে গিয়ে সব ওষুধ শেষ হলে কিনে দিয়ে দেখে আসি। ভাবলাম আমি তো গ্রাফিক্স ডিজাইন করতেছি, বাসায় ফাঁকা একটা রুম থাকতে বাইরের রুম ভাড়া নিয়ে কাজ করার কি দরকার। তাই ওইটা রুম ভাড়া বাতিল করে সকল কিছু রুমের বাসায় আনতেছিলাম। এদিকে শ্রাবন্তী একটু অন্যমনস্ক হয়ে হাঁটতেছিল রাস্তায়। হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দেয় শ্রাবন্তীকে। শ্রাবন্তী রাস্তার পাশে ছিটকে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন দৌড়ে এসে শ্রাবন্তীকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলে দেয়। পাশেই পড়ে থাকা ফোনটি নিয়ে একটা লোক আমার নাম্বারে কল দেয়। শ্রাবন্তী, এখনই তো কথা বললে, আবার কল দিতেছো কেন? এই মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আপনি দ্রুত হসপিটালে চলে আসুন। এই কথাটা শুনে আমার হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। দ্রুত হসপিটালে গেলাম। আপনি রোগীর কি হন? আমি ওর হাজবেন্ড। বলেন ডক্টর, কি হয়েছে ওর? রক্ত বের হচ্ছে শরীর থেকে অনেক, দ্রুত রক্ত ম্যানেজ করুন। আর মেয়েটার বেশ কয়েক জায়গায় জখম হয়েছে, ওগুলো সেলাই দিতে হবে। শ্রাবন্তীর রক্তের গ্রুপ জানা ছিল, তাই শামীম আর মিজানকে কল দিলাম। দুজনই 10 মিনিটের ভেতরে চলে আসলো। ওদের রক্ত নিয়ে শ্রাবন্তীর শরীরে দিল। 12 ঘন্টা পর ডক্টর, এখন কি অবস্থা? রোগী প্রাণে তো বেঁচে গেছে, কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। ডক্টর কি বলতেছেন এসব? যত টাকা লাগে নেন, কিন্তু আমার শ্রাবন্তীকে ভালো করে দিন। বাবা, এখানে তো টাকার বিষয় না, অ্যাক্সিডেন্টের কারণে ওর দুটো পায়ের মাংস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই হাঁটাচলা করতে পারবে না। কোনো কি উপায় নেই ডক্টর? সঠিক যত্ন করে পুষ্টিকর খাবার খেলে আস্তে আস্তে মাংসপেশিগুলো আবারও সবল হতে পারে। আর প্রতিদিন নিয়ম করে তেল মালিশ করতে হবে পায়ে। আল্লাহর কাছে দোয়া করো, তিনি এত বড় অ্যাক্সিডেন্ট থেকে তোমার বউকে বাঁচিয়েছে। এখন কি দেখা করা যাবে ওর সাথে? যাব। আপনি ভিতরে যান, আর 1 সপ্তাহ থেকে বাসায় নিয়ে যাবেন। আমি তাড়াতাড়ি ভিতরে গেলাম। যে দেখি রুমের এদিক ওদিক তাকাইতেছে। কি দেখো এভাবে রুমের? তোমাকে খুঁজতেছিলাম। বাসায় যাব না আমরা? যাব তো, কয়দিন এখানে রেস্ট নিতে হবে। আমার পা নাড়াতে পারতেছি না। কেন? এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আঘাত পেয়েছো, আস্তে আস্তে পারবে। ওইখানে কিছুদিন থেকে শ্রাবন্তীকে বাসায় নিয়ে আসলাম। রাতে শুয়ে আছে শ্রাবন্তী। দেখি তোমার পা দুইটা, একটু মালিশ করে দেই। ছি ছি, কি বলো? তুমি আমার পা ধরবে? আমি নিজেই মালিশ করতে পারবো। বেশি কথা বলিও না। মালিশ করে শুয়ে পড়লাম। শ্রাবন্তী আমার বুকে মাথা রেখে। খুব কষ্ট হইতেছে তোমার? এভাবে অচল না করে আল্লাহ একেবারে নিয়ে গেল না কেন? এই পাগলি, নিয়ে যাবে মানে? আমি কিভাবে তাহলে থাকবো বলো? এসব কথা আর মুখেও আনবে না। তুমি দিনে যখন কাজ করবে তখন আমি একাই কিভাবে কি করব? আমি এখন থেকে বাসায় থাকবো। ল্যাপটপ কম্পিউটার সব বাসায় নিয়ে এসেছি। সব কাজ আমার রুমে বসে বসে করব। শ্রাবন্তী ঘুমিয়ে পড়ল। এই কয়দিনে মেয়েটার চেহারা অনেক খারাপ হয়ে গিয়েছে।
রাতেই ল্যাপটপে বসে কাজ করতেছিলাম, তখন আনুমানিক রাত 1টা হবে। কাজ করতে করতে হঠাৎ বিছানায় তাকিয়ে দেখি শ্রাবন্তী আমার দিকে তাকিয়ে আছে। তুমি ঘুমাও নাই এখনো? এত রাত করে কাজ করো কেন? এসে ঘুমিয়ে পড়ো। আর একটু বাকি আছে, শেষ করে আসতেছি। না, এখনই আসবে। আমাকে হাত ধরে টেনে শুয়ে দিল। একটু কাজ ছিল, শেষ করতে দিলে না? এদিকে আমার ঘুম আসতেছে না সেটার খবর নাই, আর উনি আসছে কাজ নিয়ে। এই শ্রাবন্তী, তুমি আমাকে তুমি করে বলতেছো? এভাবে বললে কিন্তু আর বলবো না। আমার বুকে মাথা দিয়ে এভাবে 4 মাস কেটে গেল। সব সময় শ্রাবন্তীর পাশে থাকার চেষ্টা করেছি। এতদিন থেকে বাড়িতেই আসছি, বাইরের কোনো কিছু দেখার সৌভাগ্য নাই আমার। কেন থাকবে না সৌভাগ্য? তুমি বিছানায় বসো, আমি একটু আসতেছি। কিছুক্ষণ পর আসলাম, রেডি হয়ে নাও, ঘুরতে যাব। না, লাগবে না। এই অবস্থায় বাসায় তোমাকে কত কষ্ট দিতেছি, বাইরে গেলে আরও বেশি কষ্ট হবে। বেশি কথা না বলে অন্য জামা কাপড় পরো। আমি রুমের বাইরে আছি। জামা বিছানায় দিয়ে একটু পর রুমে ঢুকে দেখি শ্রাবন্তী জামা কাপড় পরে হুইল চেয়ারে বসতে চেষ্টা করতেছে। আরে করতেছো কি? পড়ে যাবে তো। এখানে না বসলে যাব কিভাবে বাইরে? আমি থাকতে হুইল চেয়ারের দরকার কি? আমি শ্রাবন্তীকে কোলে তুলে নিলাম। শ্রাবন্তী আমার গলা জড়িয়ে ধরে কান্না করতেছে। আরে কান্না করতেছো কেন? মেকআপ নষ্ট হয়ে যাবে তো। আমি মোটেও মেকআপ করিনি। তাই বলে কি কান্না করবে? শ্রাবন্তীকে নিয়ে গাড়িতে বসলাম। এটা কার গাড়ি? শামীমদের গাড়ি নিয়ে আসলাম। আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম, আর শ্রাবন্তী আমার কাঁধে মাথা দিয়ে আছে। কয়েকটা জায়গায় ঘুরলাম, শেষে সন্ধ্যার আগে নদীর পাড়ে আসলাম। আমাকে ধরে ধরে একটু হাঁটাবে? খুব হাঁটতে ইচ্ছে করছে আমার। তারপর শ্রাবন্তীর একটা হাত আমার কাঁধে তুলে নিয়ে ধরে হাঁটতে রাখলাম কিছু দূর গিয়ে। আমি এখানে বসলাম, তুমি ফুচকা নিয়ে আসো। ঠিক আছে। আমি ফুচকা নিয়ে এসে দেখি শ্রাবন্তী নাই ওখানে। দৌড়ে গেলাম যেখানে শ্রাবন্তীকে বসিয়ে রেখেছিলাম। অজানা একটা ভয় কাজ করতেছে। নদীতে ভরপুর পানি, কোনো কারণে যদি শ্রাবন্তী পড়ে গিয়ে থাকে পানিতে। এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। হঠাৎ আমার পিছনে কারো হাত অনুভব করলাম। ঘুরে দেখি শ্রাবন্তী। এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কি ভেবেছো হারিয়ে গেছি? এত সহজে তোমার জীবন থেকে যাইতেছি না। নদীতে যদি পড়ে যেতে কি হতো তাহলে? শ্রাবন্তীকে ছেড়ে দিয়ে। শ্রাবন্তী তো হাঁটতে পারে না, তাহলে ও গিয়েছিল কোথায় আর কিভাবে বা গেল? আর এখন তো দাঁড়িয়ে আছে পায়ের উপর ভর দিয়ে। শ্রাবন্তী, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো, আর ওই দিকে গিয়েছিলে সেটা কিভাবে? এখানে বসো, দেখো সূর্যটা কত সুন্দর লাগতেছে। আমাকে বসিয়ে দিয়ে আমার কাঁধে মাথা রেখে। আমার এখনও মনে হইতেছে আমি স্বপ্নে দেখতেছি। তুমি যখন কোনো কাজে বাইরে যাও তখন আমি খাট ধরে ধরে একটু একটু করে হাঁটার চেষ্টা করি। একা একা হাঁটার চেষ্টা করেছো? আমাকে বললে কি হতো, আমি ধরে ধরে হাঁটাতাম। আর তুমি হাঁটতে পারো, আমাকে আগে বলোনি কেন? তুমি আমার জন্য কয়েকটা মাস কত কষ্ট করেছো আমি দেখেছি, তাই আমি চাইছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেব। এখন সারপ্রাইজ দিলে? আমার ভয় ধরিয়ে দিয়েছিলে। হুম। চলো বাসায় যাই, রাত হয়েছে। শ্রাবন্তীকে নিয়ে চলে আসলাম বাসায়। মেয়েটাকে এত জোর করলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিন্তু খেলো না। বলে আম্মু আব্বু বাসায় রেখে সে খাবে না এখানে। তাই বাধ্য হয়ে সবার জন্য খাবার প্যাক করে বাসায় নিয়ে গেলাম। রাতে শুয়ে আছি, শ্রাবন্তী এসে আমার পাশে শুয়ে পড়লো। আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আজকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, এখন তোমারও একটা কিছু দেওয়া উচিত। বলো তোমার কি চাই? আজকে আমি অনেক খুশি। আমার বেবি লাগবে একটা। লজ্জা পেয়ে আমার বুকে মাথা রেখে, একটা কেন, অনেকগুলো দিব। যা দুষ্টু, আপাতত একটা দিলেই হবে। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। সকালবেলা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি শ্রাবন্তী আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। উঠবে না ঘুম থেকে? না, একটু শুয়ে থাকি। আমার উপর শুয়ে দেখো গিয়ে, আম্মু মনে হয় সব কাজ করতেছে। তাই তো। বলে দ্রুত উঠে যেতে লাগলো। এদিকে শোনা যাও। বলো। কাছে এসে শ্রাবন্তীর কপালে চুমু দিলাম। শ্রাবন্তী কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তাড়াতাড়ি চলে গেল। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে গেলাম, দেখি আম্মু খাবার টেবিলে। আম্মু, শ্রাবন্তী কোথায়? আমাকে এখানে পাঠিয়ে দিয়ে ও ওইখানে সব করতেছে। দাঁড়াও দেখে আসি। কত দূর খাবার তৈরির কাজ? যে দেখি শ্রাবন্তী কাজ করতেছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। যাও তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে যাইতেছি। আমি তো যাব না,
পিঠে কিস করে দিলাম। শ্রাবন্তী আমার দিকে ঘুরে। এভাবে দুষ্টুমি করলে কিভাবে রান্না শেষ করব বলো তো? আমি আগে নাকি তোমার রান্না আগে? তুমি আগে কিন্তু। বাকিটা বলার আগে মুখ চেপে ধরলাম। ব্যাস, আগে আমাকে সময় দাও, তারপর অন্য কাজ। রান্নাটা শেষ করে আব্বু আম্মুকে খাবার দিই, তারপর তোমার কত সময় লাগে নিও। ঠিক আছে, এখন একটা কিস দাও আমাকে। আম্মু চলে আসবে, পরে দিব, এখন যাও। আমাকে ঠেলেই রান্নাঘর থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, ঘুরে এসে গালে কিস করে খাবার টেবিলে সবাই খেতেছি। বৌমা, আমরা কি নাতি নাতনির মুখ দেখে মরতে পারবো না? আমি পা দিয়ে শ্রাবন্তীকে একটু খোঁচা দিলাম। শ্রাবন্তী লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। হয়েছে, লজ্জা পেতে হবে না, এখন চাও। খাওয়া শেষ করে ছাদে গেলাম একটু ঘুরতে। ঘুরে নিচে এসে দেখি শ্রাবন্তী কোথায় যেন যাচ্ছে। আমি গিয়ে কোলে তুলে দৌড়ে আমাদের রুমে নিয়ে আসলাম শ্রাবন্তীকে। রুমে এসে বিছানায় শুয়ে দিয়ে আমি ওর উপরে শুয়ে পড়লাম। কত কাজ পড়ে আছে, ছাড়ো আমাকে। কাজ পরে, আগে আম্মুর কথা রাখতে হবে। আমি কি আম্মুর কথা ফেলতে পারি? এমনিতে তো আম্মুর কথা শুনতেই চাও না, মাইর দিয়ে দিয়ে করানো হয় সব কাজ। আর এইটা যখন বললো, আর উনি একদম রোমান্টিক হয়ে গেল। যেটাই হোক, এখন তো করতেছি না তোমাকে। আমারও শখ জেগেছে বাবা ডাক শোনার। ইস, আমার লজ্জা করতেছে। মুখে 2 হাত দিয়ে, লজ্জা পেতে হবে না। আম্মু, আপনি এখানে? দরজার দিকে তাকিয়ে আমি সাথে সাথে শ্রাবন্তীর উপর থেকে বিছানায় বসে পড়লাম। দরজার দিকে তাকিয়ে দেখি কেউ নাই। আমাকে ধোকা দিতে চাইছো বলে শ্রাবন্তীকে ধরতে যাব। আমি তো এখানে, ওইখানে কাকে ধরো? কখনো পাবো না তোমাকে, তখন দেখবো। রাতে খাবার খেয়ে বিছানায় বসে বসে ভিডিও দেখতেছি ফেসবুকে। খাবার টেবিলে শ্রাবন্তীকে চিমটি দিয়েছি, ব্যথা পেয়েছে ও, তাই আমার উপর রেগে আছে। আমি শুয়ে আছি, শ্রাবন্তী এসে আমার পাশে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। শ্রাবন্তী, এই শ্রাবন্তী। একদম আমাকে ডাকবি না তুই। আমার হাত এক ঝটকায় ছাড়িয়ে দিল। ভুল হয়েছে স্বীকার করেছি তো, তুমিও চিমটি দাও আমাকে, তাহলে খুশি তো? কয়েকবার ডাকলাম, কোনো রেসপন্স নাই ওর। তাই শ্রাবন্তীকে শুনিয়ে শুনিয়ে ইউটিউবে বইয়ের রাগ ভাঙানোর উপর লিখে ভিডিও প্লে করলাম। আর শ্রাবন্তীকে শুনিয়ে শুনিয়ে ভিডিও দেখতেছি। কোন ট্রিক অ্যাপ্লাই করলে রাগ কমে যাবে তোমার? তোকে আমি খুন করব। রাগী মুড থেকে হঠাৎ হেসে দিয়ে, এই চল একটু ছাদে যাই, আমার খুব ছাদে যেতে মন চাইছে। যেতে হবে না ছাদে, ঘুমাও তুমি। চলো। রাত প্রায় 12টা বাজে, এই সময় ছাদে কি? কালকে সকালে যেও। তুমি একটু আমার কথা রাখো না, মন খারাপ হওয়ার চেষ্টা করে। আর ঢং করতে হবে না, চলো। ছাদে এসে দাঁড়ালাম আমরা। কত অন্ধকার এখানে, আর এত রাতে ওনার শখ জাগলো ছাদে আসবে। লাইট অন করে দাও ছাদের। শ্রাবন্তী ঘুম ঘুম চোখে লাইট অন করতেই ছাদের চারদিক থেকে বিভিন্ন রঙের বাতি জ্বলে উঠল। আর শ্রাবন্তীর সামনে একটা বড় কেক রাখা, কেকের উপর শুভ জন্মদিন লেখা। দেখে শ্রাবন্তীর মনে পড়লো আজকে তো ওর জন্মদিন। শ্রাবন্তী আমাকে জড়িয়ে ধরে বলল, আমার জন্মদিন আর আমারই মনে নাই? তুমি কিভাবে জানলে আমার আজকে জন্মদিন? আমি তোমার হাজবেন্ড, আমি না জানলে কে জানবে? এখন চলো, কেক কাটবে। তারপর শ্রাবন্তী কেক কাটলো, আমাকে খাইয়ে দিল। এখন চলো রুমে যাই। গিফট নেবে না আমার কাছ থেকে? তুমি তো আমার সবচাইতে বড় গিফট, আর কি নিব বলো? দূর কিসব বলো। তারপর শ্রাবন্তীকে একটা আমার প্রিয় রঙের নীল রঙের একটা শাড়ি, সাথে রেশমি চড়ি ঝুমকা দিলাম। গিফটের জিনিস আমার পছন্দের দিলাম, পরে তুমি তোমার চয়েস মতো দামি জিনিস কিনে নিও আমার কাছ থেকে। এগুলো আমার কাছে অনেক দামি। চোখে পানি টলমল। এভাবে আমার সব সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তো? কেন নয়, তুমি তো আমার সব। শ্রাবন্তী আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, এইভাবে বেঁচে থাকুক ওদের ভালোবাসা।